কোনো মহিলা বা পুরুষ যদি অন্য কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক বাইরে রাখে, কারণ এখন অনেক মেয়েরা কলেজে যারা পড়ছে, অনেক মেয়েরা, বেশিরভাগ মেয়েরা অনেক জনের সঙ্গে সম্পর্ক রাখছে, শারীরিক সম্পর্ক রাখছে, তো প্রত্যেকের ডিএনএ বয়ে বয়ে নিয়ে এসে শরীরের মধ্যে এন্টার করছে, জড়ো করছে। এর এর মধ্যে কি হচ্ছে, শরীরের বিভিন্ন রকম প্রবলেম আসছে। নো, এই হাতটা আমি, হাতটা আমার, ওই মোবাইলটা তোমার, তাহলে ওটা তুমি হলে। এই মাইক্রোফোনটা তোমার, আমি যদি আমারই বলি মাইক্রোফোন, তাহলে এই মাইক্রোফোনটা কি আমি? তুমি যে টি শার্টটা পরে আছো ওটা তোমার, তার মানে কি ওটা তুমি? তোমার যেটা সেটা তুমি হয় কি? বহুত ক্রিটিক্যাল কোশ্চেন, এটা বুঝতে হবে। আজকে আমি যে চেয়ারটাই বসে আছি, চেয়ারটা আমি বলে না আমার, তোমার চেয়ার, আমি বলছি এটা আমার চেয়ার, তো যেটা আমার সেটা আমি কি করে হতে পারি? আমার হাজবেন্ড, সেটা আমার কি করে হয়? চক্র আছে না আমাদের, মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্র, এর মধ্যেই বাঁচে এরা। খাওয়া, ঘুম, মৈথুন, এই তিনটে জিনিসের মধ্যে যারা বাঁচে, প্রচন্ড পরিমাণে মানুষের ক্ষতি করে, ক্ষতি চায়। অনেক সময় হয় দেখবে অনেক মানুষের ক্ষতি চায়, কারোর উন্নতি দেখতে পারে না। তো সেই সব ক্ষেত্রে সেই সোলেরা কিন্তু ভীষণ ভারী থাকে, তারা কিন্তু ওপরে যেতে পারে। দুঃখ যখন এসেছে আমরা কি করি, ব্লেম শুরু করি। সাপোজ ধরে নি আমাকে আমার বাচ্চা আমাকে কোনো কিছু এমন বলেছে যে আমার খুব কষ্ট হচ্ছে, বা আমার সঙ্গে দুটো কথা কাটাকাটি হয়েছে, তা স্বাভাবিক সংসারের মানুষ কি করবে, আমিও বলবো সেও বলবে, জিনিসটা একদম বিশাল বড় জিনিস হয়ে গেল, তার থেকে আরো কিছু হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে কি হবে, যখন বললো আমরা তখন মনে মনে ব্লেসিংস করবো, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ মাই চাইল্ড, তুমি শান্ত হও। আমাদের স্পিরিচুয়াল প্রত্যেকটা মানুষের একটা করে ঊর্জা থাকে। আমি তখন ভাববো নিশ্চয়ই কোনো ভুল পারভারিশে আমার ছিল, বা এমন কিছু আমার বুঝতে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বা ওর ভেতরে কোনো অ্যাগ্রেসিভ জিনিসটা আছে যেটাকে ওকে শান্ত করতে। ইয়ার্স হয়, সে 50 বছরে সুইসাইড করলো, তাহলে কত বাকি থাকছে? 40। 40 বছরে তার কোথাও জায়গা হবে না। এমনি বলা হয় মার্ডার করলে তবু মাপ, ইউনিভার্সের খাতায় মার্ডার করা উচিত নয়, তবু বলছি মার্ডার করলে তবু 7 গুণ মাপ। কিন্তু যখন নিজেকে সে খুদকুশি করে, নিজেকে আত্মহত্যা করে, তার কোনো মাপ। নলেজ প্রোভাইড করছি মানুষের কাছে, জ্ঞান দান করছি, আর মহাদান হলো জ্ঞান দান। তারপরে ব্লাড যারা দান করে, এরপরে পরে আসছে টাকা পয়সা দান। তাহলে আমি যে নলেজটা যে আমি মানুষের কাছে দিচ্ছি, তাহলে আমি এর পরের জন্মে কি পাবো? আরো উঁচু র্যাঙ্কের গুরু হতে পারবো, টিচার হতে পারবো, মেন্টর হতে পারবো, আরো অনেক। কারণ নলেজ নেবার তো কোনো বয়স নেই, শেষও নেই। আমি আরো নলেজ গেইন করতে পারবো, আরো মানুষকে সেবা করার। এই জন্মে যদি 1000 1 লাখ মানুষকে সেবা করার সুযোগ পাই, হয়তো পরের জন্মে আমি আরো অনেক আরো অনেক অনেক অনেক, বা আমার ভেতরে যে আরো ইচ্ছা, সুপ্ত ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ। সূর্য নাড়ি আমাদের লেফট ব্রেনকে অ্যাক্টিভ করে, চন্দ্র নাড়ি আমাদের রাইট ব্রেনকে অ্যাক্টিভ করে, আর আমাদের সুষুম্না হচ্ছে মিড ব্রেনকে অ্যাক্টিভ করে। এই মিড ব্রেনের কাজ কি? মিড ব্রেন হচ্ছে যখন আমরা শ্বাসের ব্যায়াম করব, তখন অক্সিজেন সম্পূর্ণ আমাদের ব্রেনে যাবে। ব্রেন যখন ওখানে অ্যাক্টিভ হবে, আমাদের ব্রেন অ্যাক্টিভ হবে, তারপরে যখন এক্সেসটা হবে সেটা আমাদের কুণ্ডলিনী শক্তিতে। তো একটা কথা জানতে হবে, প্রথমে আসে ভোগ, তারপরে আসে ত্যাগ। প্রথমেই যদি কেউ কাউকে দেখে বলে আমি সন্ন্যাস নেবো, আমি স্পিরিচুয়ালিটিতে আসবো, আমি সমস্ত কিছু ত্যাগ করে দিলাম, তাহলে কিন্তু পরে সেটা প্রারব্ধ হবে। প্রারব্ধ মানে জোর করে গায়ের জোরে বলবে আমি এসব ছেড়ে দিয়েছি, আমি খাবো না, আমি পেঁয়াজ রসুন মাছ মাংস খাবো না, জোর করে দেওয়া হচ্ছে, জোর করে দমিয়ে যাচ্ছে। তো এর ফলটা কি হবে? জোর করে যখন দমাচ্ছে, সে যখন মেডিটেশনে বসছে বা ধ্যানে বসছে, তার ভেতরে ওই ছবিগুলো কিন্তু ভেসে উঠবে। ওই নাকে যখন স্মেল আসবে, তখন কি করে নিজেকে আর রুখতে পারবে না, সে ভেতরে পরমাত্মাকে দেখবার যখনই অনুভব করবে, সে মাছ মাংস বা যা সে পছন্দ করতো সেই খাবারগুলো আসবে। এবং তার শারীরিক চাহিদা যদি থাকে, সেগুলোকে জোর করে যদি কেউ দমন করে, তাহলে সেই চাহিদা আরো উগ্র থেকে প্রচুর পরিমাণে বাধা আসবে। কি বাধা আসবে? তুমি কেন চোখ বন্ধ করে বসে আছো? তুমি কি সন্ন্যাস ধর্ম নেবে? না। এখানে খাওয়া দাওয়ার ডাজন্ট ম্যাটার, সে যা ইচ্ছা তাই খেতে পারে। সে যদি নন ভেজ খায় কোনো অসুবিধা নেই, আমি ব্রডকাস্টে বলছি সরাসরি, সে যদি নন ভেজ খায় কোনো অসুবিধা নেই। সে যদি হাজবেন্ডের সঙ্গে থাকে, ওয়াইফের সঙ্গে থাকে, কোনো প্রবলেম নেই। প্রাণে মানি আমরা যেরকমই দেখতে হই, পরমাত্মা আমাদের যেভাবে বানিয়েছেন, যেমনই হোক, মনের দিক থেকে ভীষণ সুন্দর হওয়া প্রয়োজন প্রথমত, পজিটিভলি। এবং যাকে যেরকমই দেখতে, সবসময় নিজেকে ব্লেস করার প্রয়োজন, যে আই এম ভেরি লুকিং ভেরি বিউটিফুল, আই এম পজিটিভ,
আমি সবকিছু করতে পারি, আমি সবচেয়ে সুন্দর, আমি পরমাত্মার সবচেয়ে প্রিয় তো সন্তান। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমরা কি বিষয়ে কথা বলবো সেটা আপনারা টাইটেলে পড়েছেন, তাই জন্যই ক্লিক করেছেন। এবং আমাদের সাথে আজকে যিনি গেস্ট আছেন তিনি সুজাতা ম্যাম। অনেক বিষয়ে কথা বলেছেন এবং লাস্টে কিন্তু টিপস আছে এবং মাঝখানে অনেক রকমের টিপস আছে, পুরোটা শুনতে হবে। কিন্তু আমরা একটা কথা বলি, যেটা হচ্ছে যে আমরা সবাই উত্তম কুমারকে চিনি, অবশ্যই চিনি। স্বর্গীয় মান্নাদের একটা গান গাওয়া আছে ওনারা চিরদিনের ফিল্ম থেকে, যে মানুষ খুন করলে পরে মানুষই তার বিচার করে। হ্যাঁ, আমি এই কথাটা বলার কারণটা হচ্ছে যে আ মানুষ কিন্তু সবকিছু করতে পারে। সব রকমভাবে করতে পারে। মানুষকে মানুষের হেল্প করতে পারে। কিন্তু হেল্প করার পর আবার যদি চাইছেন যে নাহ, ৳১০ দিলাম, উফ! বিশাল ভালো হবে আমার। হবে না কোনোদিন। এবং আ যেগুলো দেখতে পাচ্ছেন মা-বাবার দ্বারা, যারা খুব লাক্কি, যাদের মা-বাবা এখনো বেঁচে আছেন। যেমনি আমিও একজন লাক্কি, আমার মা-বাবা এখনো বেঁচে আছেন। তারা যখন কিছু খাবার থেকে শুরু করে কিছু পরিষেবা তারা যখন বা তাদের দায়িত্ব থেকে কিছু জিনিস দিচ্ছেন, সেটাকে যখন আমরা, "নাহ, এটা আমার দরকার নেই।" এটা কি ঠিক হচ্ছে? এটা কি আমার ভাইয়ের সাথে বা বোনের সাথে বা দিদির সাথে এটা ঠিক হচ্ছে? অনেক রকমের বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা। সত্যি বলবো, পুরোটা দেখলে আপনি অনেকটা চেঞ্জ হয়ে যাবেন। কেন হবেন, কি জন্য হবেন, তাই জন্যই আজকের পডকাস্ট। আমার যেখানে কথা শেষ হবে তারপর থেকে ম্যামের নাম্বারটা দেয়া থাকবে। আর ম্যাম যেভাবে আমাদের সাথে কনট্যাক্ট করে, সেই নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই নাম্বারে এসে সারা বিশ্বের বাঙালির কাছে এত সুন্দর, সুন্দর ঘটনা বা কোনো রকম ভালো কথা, যেটাতে মানুষ একটু আ জ্ঞান লাভ করবে, একটু মোক্ষ পেতে পারে। তার জন্য কনট্যাক্ট করতে পারেন, বা যেকোনো স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন বা কোনো রকম প্রমোশনাল কাজের জন্য কনট্যাক্ট করতে পারেন। আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? খুব ভালো আছি। প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই। কেকে পডকাস্টকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ম্যাম। এখানে আসতে বলার জন্য। আমি ভীষণ ভালো অনুভব করছি, খুব খুশি আছি, দারুণ আছি। আর তুমি কেমন আছো বলো? এই চলছে ম্যাম, এই চলছে। থ্যাংক ইউ সো মাচ প্রথমেই এত প্রশংসা করার জন্য। ওয়েলকাম। আর আমরা জাস্ট মাধ্যম ভগবানের। আপনারা হচ্ছেন মেন যারা বক্তা, তাদেরকে দেখে আমি অনেক কিছু শিখেছি। তার জন্য আপনাদেরকে আমি থ্যাংক ইউ বলবো, এবং যারা এর আগে কাজ করে গেছেন তাদেরকেও থ্যাংক একদম। ইউ বলবো। আর আর আপনার এই যে জার্নি বা আপনি যেগুলো শেখান, আমরা ফোনে কথা বলছিলাম, আচ্ছা, তো সেই ব্যাপারটা একটু ছোট করে রাখবেন? একদম। প্রথমেই আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাই, কারণ ইউনিভার্স ছাড়া আমরা কোনো কাজে আসতে পারি না। তিনি চাইলেই তবেই সব হয়, এটা মনে প্রাণে আমি বিশ্বাস করি। এবং আমার সমস্ত গুরুদের আমি প্রণাম জানাই। আর সবাইকে ধন্যবাদ দিই যারা আমার কাজের সঙ্গে যুক্ত আছে। প্রথমত আমার স্টুডেন্টরা ভীষণভাবে হোপফুল হয়ে আসে যে আমার ম্যাম যাবে। ঠিক আছে? তো আমি যেন তাদের মনের আশা পূরণ করতে পারি, যতটা আমার নলেজ ইউনিভার্স আমাকে দিয়েছেন, গুরুরা আমাকে দিয়েছেন। আমি অনেক দিন হলো, অনেক বছর হলো আমি অনলাইন বা অফলাইনের মাধ্যমে শিখিয়ে থাকি। যেমন আমি রেকি গ্র্যান্ড মাস্টার, অ্যাঞ্জেল হিলার, মোটিভেশনাল টিচার, মাইন্ড ট্রেনার, হিপনোথেরাপিস্ট, পাস্ট লাইফ থেরাপিস্ট, আকস্মিক রেকর্ড রিডিং, এনএলপি প্র্যাকটিশনার, লামাফেরা গ্র্যান্ড মাস্টার, স্পিরিচুয়ালির পুরো কোর্স করিয়ে থাকি। একদম যারা বেসিক কীভাবে স্পিরিচুয়ালিটিতে আসবে মোক্ষ প্রাপ্ত পর্যন্ত শিখিয়ে থাকি অনলাইন অফলাইনের মাধ্যমে। এছাড়া বহু কোর্স আছে, যেরকম কার্ড রিডিং, ক্যান্ডেল ভ্যাক্স রিডিং, রুনস রিডিং, এছাড়া বহু কিছু কোর্স আছে। এত কিছু শেখান? বহু কিছু, প্রায় ২৪-২৫ রকমের কোর্স আমি শিখিয়ে থাকি। আর আর তার সার্টিফিকেটও প্রোভাইড করেন? সার্টিফিকেট প্রোভাইড করি, তবে স্পিরিচুয়ালিটির সার্টিফিকেট প্রোভাইড করা যায় না। যেমন থার্ড আই অ্যাক্টিভেশন, আর ওর তো কোনো প্রমাণ হয় না। তো ওটা শুধু ফিল করতে হয়। সেই ফিলিংসের জন্য আমি কিভাবে, দেখো ফিলিংস তো দেখানো যায় না। না। হ্যাঁ? যেমন রেকি সার্টিফিকেট ওকে। প্রোভাইড করি, কারণ রেকি শক্তি সে বুঝতে পারবে। তাই না? হুম, তো এনএলপি প্র্যাকটিশনার, আকস্মিক রেকর্ড রিডিং করাই। তো বিভিন্ন, মানে আমার একটা নেশা যে আমি আরো কিছু শিখবো, আরো কিছু মানুষের জগৎ কল্যাণের জন্য আমি মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। বাহ! এটা আমার গুরুর আদেশ যে তুমি কাজ করো জগৎ কল্যাণের জন্য। পৃথিবীতে আমার হয়তো এই জন্যই আসা, এটা আমি মনে করি মনে প্রাণে। তো ম্যাম, এই স্পিরিচুয়ালিটিতে মানুষ আসতে গেলে অনেক সময় দেখা যায় যে মানুষ ভয় পায় একদম, এবং মানুষ ভাবে যে এখানে এসে কি করব, এবং আপনি একজন বিবাহিত মহিলা, একদম, একজন বাঙালি বিবাহিত মহিলা। একদম, আপনাকে আমি দেখলাম পুরোপুরিভাবে একদম সেরকমভাবেই সেজেগুজে এসেছেন একদম। আপনি। আর আপনাকে খুবই সুন্দরই লাগছে, কোনো ব্যাপার থ্যাংক ইউ।
আই অ্যাম ভেরি বিউটিফুল, লুকিং ভেরি বিউটিফুল। আমি নিজেকে নিজের প্রশংসা করি। এটা সবার করা উচিত। যাকে যেরকমই করা দেখতে উচিত হোক। এটা। একদম আমি এটা মনে প্রাণে মানি। আমরা যেরকমই দেখতে হই পরমাত্মা আমাদের যেভাবে বানিয়েছেন, যেমনই হোক মনের দিক থেকে ভীষণ সুন্দর হওয়া প্রয়োজন প্রথমত পজিটিভলি। এবং যাকে যেরকমই দেখতে সবসময় নিজেকে ব্লেস করার প্রয়োজন যে আই এম ভেরি লুকিং ভেরি বিউটিফুল, আই এম পজিটিভ। আমি সবকিছু করতে পারি, আমি সবচেয়ে সুন্দর, আমি পরমাত্মার সবচেয়ে প্রিয় সন্তান। ঠিক আছে? তো খুব ভালো কোশ্চেন করেছো কৌশিক। এই কোশ্চেনটা সবার ভীষণ জানা দরকার। বিকজ অনেক মানুষ বিশেষ করে মহিলারা এত ভয় পান যে স্পিরিচুয়ালিটি তো আসবো, তাহলে আমার সংসার কি হবে? হ্যাঁ। দাদা ভাইদের কথা আমি বলছি না, কারণ ওনারা যে কোনো মুহূর্তে সন্ন্যাস নিতে পারেন, যে কোনো মুহূর্তে যেখানে ইচ্ছা যেতে পারেন। কিন্তু আমাদের মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে অনেক বাধা বিঘ্ন সন্তান থাকে, তাদের ছেড়ে যেতে পারে না। রাইট? হাজবেন্ড থাকে, এমনকি সমাজ সমাজ আলাদা করে দেবে বাড়িতে যদি করা হয়। এবং যদি কোথাও চলে যায়, ধরুন সেন্টার বা আশ্রম, তাহলে অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না, তাই তো? তো আমাদের কি করতে হবে? আমাদের মডার্ন মঙ্ক বানতে হবে। মডার্ন মঙ্ক কীরকম করে বানতে হবে? পরমাত্মা আমাদের যে চাক্রাস দিয়েছে, আমাদের যে ৭টা চক্রাস আছে, এবং আমরা কথা বলতে পারছি, এই যে মানুষ আমরা জন্মেছি কথা বলি, এই স্পিরিচুয়ালিটিতে আসার জন্য আমাদের জানতে হবে আমাদের শ্বাসকে, আমাদের যে শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি। প্রথমে এখান থেকে বেসিক ধারণা। এই যে আমরা শ্বাস নিচ্ছি, যখন কোনো মানুষ ভাববে যে আমি স্পিরিচুয়ালিটিতে আসতে অযথা ভয় পাচ্ছি কেন, বা আমার কি এমন বাধা আসছে যে সেই বাধাটাকে আমি দূর করতে পারবো। প্রথমত যেটা খাদ্য, সেটা হচ্ছে স্পিরিচুয়াল খাদ্য, যেটা আত্মার চাইছে, আত্মার খিদে। ফর এক্সাম্পল, যেরকম আমরা পরিবারে হয়তো সব কিছুই আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু, রিলেশন সব কিছু ওকে, অল ইজ ওকে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একটা ভেতরে একটা মনে হচ্ছে খালিপান, এই যে সোলের খিদে বলা হয়, কি চাইছি। তখন সে চাইবে অলরেডি স্পিরিচুয়ালিটিতে আসতে, বাট বাধা হয়ে দাঁড়াচ্ছে কি? সংসার। তো এখানে তাদেরকে বলবো যে একটু একটু করে মেডিটেশন প্র্যাকটিস করা। চোখ বন্ধ করে শুধু কিছু মেডিটেশন করতে হবে না, চোখ বন্ধ করে 5 মিনিট বসা, নিজেকে জানা, এবং কিছু স্পিরিচুয়াল বই পড়া। যদি সে মন থেকে চাইছে আমার মনের খিদে, তো যখনই মনের খিদে অনেকটা আসবে, চরম পর্যায়ে পৌঁছাবে, ট্রাস্ট মি, ইউনিভার্স কিন্তু গুরু পাঠাবে। ট্রাস্ট মি, ইউনিভার্স গুরু তার জন্য পাঠাবেই পাঠাবে। কারণ হন্য হয়ে যখন বলছি হে পরমাত্মা বা হে ঈশ্বর আল্লাহ গড, যে ধর্মেই হন, সে তখন কি বলবে যে আমি এটা চাইছি, আমি কি করব, কোথায় গেলে পাবো? ইউনিভার্স তখন গুরু পাঠাবে তার লাইফে। হতে পারে বেসিক কিছু জানার জন্য। একচোটে কিন্তু সে স্টেপে উঠতে পারবে না, অনেক দূর উঠতে পারবে না, তাকে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই উপরে উঠতে হবে। তখন সে যখন একটু একটু জানতে পারবে, বাড়ি থেকে প্রচুর পরিমাণে বাধা আসবে। কি বাধা আসবে? তুমি কেন চোখ বন্ধ করে বসে আছো? তুমি কি সন্ন্যাস ধর্ম নেবে? না। এখানে খাওয়া দাওয়ার ডাজেন্ট ম্যাটার, সে যা ইচ্ছা তাই খেতে পারে। সে যদি নন ভেজ খায় কোনো অসুবিধা নেই, আমি ব্রডকাস্টে বলছি সরাসরি। সে যদি নন ভেজ খায় কোনো অসুবিধা নেই। সে যদি হাজবেন্ডের সঙ্গে থাকে, ওয়াইফের সঙ্গে থাকে, কোনো প্রবলেম নেই। এগুলো ধীরে ধীরে কিন্তু ছেড়ে যায়, যখনই সে আপার লেভেলে যাবে ধীরে ধীরে ছেড়ে যায়। তো একটা কথা জানতে হবে, প্রথমে আসে ভোগ, তারপরে আসে ত্যাগ। প্রথমেই যদি কেউ কাউকে দেখে বলে আমি সন্ন্যাস নেবো, আমি স্পিরিচুয়ালিটিতে আসবো, আমি সমস্ত কিছু ত্যাগ করে দিলাম, তাহলে কিন্তু পরে সেটা প্রারব্ধ হবে। প্রারব্ধ মানে জোর করে গায়ের জোরে বলবে আমি এসব ছেড়ে দিয়েছি, আমি খাবো না, আমি পেঁয়াজ রসুন মাছ মাংস খাবো না, জোর করে দেওয়াচ্ছে, জোর করে দমিয়ে যাচ্ছে। তো এর ফলটা কি হবে? জোর করে যখন দমাচ্ছে, সে যখন মেডিটেশনে বসছে বা ধ্যানে বসছে, তার ভেতরে ওই ছবিগুলো কিন্তু ভেসে উঠবে। ওই নাকে যখন স্মেল আসবে, তখন কি করে নিজেকে আর রুখতে পারবে না, সে ভেতরে পরমাত্মাকে দেখবার যখনই অনুভব করবে, সে মাছ মাংস বা যা সে পছন্দ করতো সেই খাবারগুলো আসবে। এবং তার শারীরিক চাহিদা যদি থাকে, সেগুলোকে জোর করে যদি কেউ দমন করে, তাহলে সেই চাহিদা আরো উগ্র হবে। নমস্কার, আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমি অনলাইন বা অফলাইনের মাধ্যমে অনেক কিছু সাবজেক্ট শেখাই। এছাড়া স্পিরিচুয়ালিটির কোর্স আমি করিয়ে থাকি। যারা মনে করছেন যে জীবনে স্পিরিচুয়ালিটিতে, সংসার জীবনে এসেও কিভাবে স্পিরিচুয়ালিটিতে আপনি গ্রো করবেন, শিখিয়ে থাকি। অনলাইন অফলাইন দুটোর মাধ্যমেই শিখিয়ে থাকি। এছাড়া আরও অনেক কিছু এনার্জি সায়েন্সে শিখিয়ে থাকি, যেরকম রেকি, এঞ্জেল হিলার, এই সমস্ত কিছু বহু কিছু কোর্স আমি শিখিয়ে থাকি। শুধু আমার নাম্বারে আপনারা কল করুন
এবং ডিটেলস জানতে আমাকে কল করতেই হবে, সব তো বলা সম্ভব নয়। তাই আমি চাইবো প্রত্যেকটা মানুষ জেগে উঠুন, আপনাদের ভেতরের পাওয়ারকে জাগিয়ে তুলুন। প্রত্যেকটা মানুষই পারেন সব কিছু করতে। সেই জন্য বলা হচ্ছে আগে ভোগ তারপর ত্যাগ। ধীরে ধীরে স্পিরিচুয়ালিতে একচোটে কেউ আসতে পারে না, একদম ধীরে 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 ধীরে। তাদেরকে বলবো শ্বাসের কিছু ব্যায়াম করতে, শ্বাসকে কন্ট্রোল করতে। যেমন আমাদের অনুরাম বিলোম আছে, প্রাণায়াম আছে, প্রাণায়াম অবশ্যই করতে হবে। সেই স্বরবিজ্ঞানে বলা হচ্ছে যারা স্পিরিচুয়ালিটিতে আসতে চান তারা স্বর সম্বন্ধে জানতে হবে। যেন আমাদের দুটো স্বর, নাক দিয়ে আমাদের একসঙ্গে কিন্তু দুটো শ্বাস চলছে না। যারা পরীক্ষা করতে চান, যারা এখন ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই নাকের নিচে হাত রাখুন, দেখুন একটা দিয়ে শ্বাস চলছে, যে কোনো একটা দিয়ে শ্বাস চলছে। তো আমাদের ডান নাসিকা হচ্ছে সূর্য নাড়ির সঙ্গে কানেক্টেড, বাঁ নাড়ির নাসিকা হচ্ছে চন্দ্রের সঙ্গে কানেক্টেড। বাঁ নাসিকা আমাদের কি দেয়? আমাদের বুদ্ধি দেয়, আমাদের মন শান্ত করায়। চন্দ্রের সঙ্গে যেহেতু কানেক্টেড, আমাদের মন শান্ত করায়, বুদ্ধি দেয়, নলেজ জ্ঞান করায় এবং শান্ত থাকায়। ডান নাসিকা আমাদের কি দেয়? বল দেয়, যেটা শারীরিকভাবে আমার, যেমন আমি এখানে এলাম, শারীরিক বল চাই আসতে গেলে, হাঁটতে গেলে। এছাড়া যখন যারা শুধু চন্দ্রনাড়িতে থাকবে তারা কি করবে? শুধু স্বপ্ন দেখবে, তারা বডিতে ওয়ার্কিং করতে পারবে না, সেটাকে স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে না। তাহলে কি হচ্ছে? স্পিরিচুয়াল পার্সন কি করতে, সে মনে মনে শুধু ভাবছে যে আমি মেডিটেশন করব। মেডিটেশনে বসার সময় কিন্তু অবশ্যই চন্দ্রনাড়ি অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে সে ধ্যানে মন যাবে, আরো গভীরে যাবে। যেই শ্বাস চলবে সূর্য নাড়িতে, ছটপটানি আসবে, চঞ্চলতা আসবে। এটা কি? ফিজিক্যাল ওয়ার্ক, হার্ড ওয়ার্কিং বল। মানে আমি ভাবছি, আমি কৌশিকের পডকাস্টে তো যাবো, শুয়ে শুয়ে ভাবছি, বসে বসে ভাবছি, কিন্তু আসার জন্য আমাকে যে বল প্রয়োগটা করতে হবে, যে আমি কথা বলছি, শক্তি, এই শক্তিটা আসবে সূর্য থেকে, সূর্য মুদ্রা বা শ্বাস নালিকা থেকে। এবারে যে আমাদের আরেকটা স্বর আছে মিডিল স্বর, সেটাকে আমরা সুষুম্না। সূর্য নাড়ি, চন্দ্র নাড়ি, সুষুম্না। সুষুম্না সরাসরি হচ্ছে মিড ব্রেনকে আমাদের অ্যাক্টিভ করে। সূর্য নাড়ি আমাদের লেফট ব্রেনকে অ্যাক্টিভ করে, চন্দ্র নাড়ি আমাদের রাইট ব্রেনকে অ্যাক্টিভ করে, আর আমাদের সুষুম্না হচ্ছে মিড ব্রেনকে অ্যাক্টিভ করে। এই মিড ব্রেনের কাজ কি? মিড ব্রেন হচ্ছে যখন আমরা শ্বাসের ব্যায়াম করব, তখন অক্সিজেন সম্পূর্ণ আমাদের ব্রেনে যাবে। ব্রেন যখন ওখানে অ্যাক্টিভ হবে, আমাদের ব্রেন অ্যাক্টিভ হবে, তারপরে যখন এক্সেসটা হবে সেটা আমাদের কুণ্ডলিনী শক্তিতে যাবে। কুণ্ডলিনী শক্তি কোথায় আছে? আমাদের মূলাধার চক্রের কাছে আছে। ওখান থেকে রাইজিং হবে এনার্জি, স্পিরিচুয়ালিটিতে অটোমেটিক যাবে। कोई माई का लाल रुक नहीं सकता है। তো স্পিরিচুয়ালিতে আসার জন্য চাই সোলের খিদে, আত্মখিদে। যার মধ্যে এটা আছে, ইউনিভার্স সরাসরি তাকে রাস্তা ক্লিন করে দেবে। একটু একটু করে এগোতে হবে, তবে আসবে অনেক পরীক্ষা, অনেক বাধা, অনেক ঝড়, অনেক কষ্ট। কারণ আমাদের পাস্ট লাইফ কার্মাসগুলো রাইজ করে। এমনকি আমাদের ডার্ক নাইট অফ দ্য সোল আমাদের লাইফে আসবে। এর আরো ডিপার লেভেলে আরো ডিসকাস আছে, সেগুলো আমরা পরে। আপনি যখন পাস্ট লাইফ নিয়ে বললেন, আমাদের এই পাস্ট লাইফের একটা মজাদার ব্যাপার হচ্ছে যে আমরা দেখি কারোর হাঁটু ব্যথা, কারোর মাথা ব্যথা, কারোর সংসারে নানান টাইপের বিপত্তি আসলে, স্বামী বা স্ত্রীর উপর অত্যাচার, অনেক ফ্যামিলিতে দেখি ডিভোর্স হয়ে যাচ্ছে, প্রেম করেই যাচ্ছে, তার কোনো বিয়ে হচ্ছে না, কোনো না কোনো ভাবে দেখা যায় যে পাস্ট লাইফে তার সাথে কানেক্টেড আছে। তো ম্যাম, এটাকে কি বর্তমানে আপনার দ্বারা, মানে আপনার কাছে যদি আমরা কেউ যায় বা কোনো দর্শক যায় যে আমার এই প্রবলেমগুলো আছে, সেগুলো কি কিওর হয়? আগে দেখতে হবে যে এই রিলেশনটা কি আছে। কার্মিক রিলেশন যদি হয় তাহলে দেখতে হবে তার উপর টর্চার হচ্ছে। যেরকম ফর এক্সাম্পল লাভ রিলেশন, দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে, বিয়েও হলো, বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরকে সহ্যই করতে পারছে না, অথচ দুজন দুজনকে পাবার জন্য, চাওয়ার জন্য অস্থির। কিন্তু যখন বিয়ে হলো কিছুদিন পরে দেখা যাচ্ছে দুজন দুজনকে সহ্য করতে পারছে না, ডিস্টেন্স মেনটেন হচ্ছে এবং কেউ কাউকে সহ্য করতে পারছে না। সেই ক্ষেত্রে কি হয়, বা এরকম আরও অনেক রিজন আছে, তারা পাস্ট লাইফ দেখতে এলো যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। আবার অনেক সময় কি হয়, বিবাহিত জীবন থার্ড পার্সন এসে গেল, সেই থার্ড পার্সনের দিনে ঝোঁক গেল, একে দেখতে পারলো না। তখন কি হবে, এই যে প্রবলেমগুলো যখন আসে তখন তো যে কোনো মানুষ ডিপ্রেশনে চলে যাবে, তাই না? তখন পাস্ট লাইফ দেখতে শুরু করে। পাস্ট লাইফে আমরা যখন নিয়ে যাই তাকে, তবে হ্যাঁ এখানে বলে রাখি, পাস্ট লাইফে কিন্তু 100% মধ্যে 10% মানুষ যেতে পারে না। এখানে আমি
অন ক্যামেরা বলে দিচ্ছি, হয়তো যারা করান তারা হয়তো বলবেন সবাই যেতে পারে, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি 10% মানুষ যেতে পারে না। যেরকম যাদের সেন্স বহুত, মানে তার যাদেরকে সহজে করা যায় না, কি বলে, যারা ইমোশনাল খুব একটা নয়, এবং যারা যেটা রিসিভিং না, মানে কি বলবো, মানে যারা নিজেকে ছাড়তে পারছে না, না, নিজেকে নিজেকে খুব কঠিন জায়গায় কঠিন রেখে দেয়। জায়গায় রেখে দেয়। মানে হ্যাঁ, ওখানে কি যেটা হয় না, শুনেছি একদম এভাবে। ফ্রি হতে হয়, সেই ফ্রি। ফ্রিটা অনেকে হুম হতে হুম পারে না। হুম হুম। যাদের মধ্যে ভীষণ ভয় থাকে যেতে পারবে না, এবং স্যারেন্ডার, হ্যাঁ আমার ভাই যেটা বলছে, স্যারেন্ডার করতে হ্যাঁ, করে না পুরো অনেকে। সারেন্ডার করতে পারে না। আর হচ্ছে যারা খুব তন্ত্র মন্ত্র বিদ্যা, তাদের কিন্তু কারণ আমি একজনকে নিয়ে গিয়েছিলাম। তো আমি, উনি তো আমাকে বলেনই নি, কিন্তু আমি 3 বার নিয়ে গিয়ে ফেল হয়েছি। লাস্টে আমি যখন নিজে আকস্মিক রেকর্ড দেখলাম, চেক করলাম, তখন দেখলাম এই ব্যাপার। কিন্তু তারপরে আমি ইউনিভার্সকে বললাম আমি একবার নিয়ে যেতে চাই। তো 3-4টে কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি চলে এসেছি। তারপরে আমি ওনাকে বলেছিলাম, আমাকে বলনি কেন যে তুমি এই ব্যাপার। আর একটা হচ্ছে ইউনিভার্স চায় না কখনো কখনো, কখনো কখনো তার পাস্ট লাইফ জানলে অসুবিধা আছে, সেই জন্য ইউনিভার্স নিজের থেকেই চান না। সেই জন্য আমাদের আগে পারমিশন নিতে হয়, ইউনিভার্সের থেকে আমাদের পারমিশন নিতে হয় যে একে আমরা নিয়ে যাচ্ছি, আপনি যদি সুযোগ করে দেন বা আপনি চান তাহলেই নিয়ে যাব, বা তুমি, আমরা ইউনিভার্সকে সবসময় কি আপনজন ভাবি, নিজের করে একদম। পরমপিতা পরমেশ্বর মানে আমার পিতা, পিতা মা তো পিতা বাচ্চার কানেকশন, মানে একদম ক্লোজ করে নি, যে তুমি কি চাও এই মানুষটা পাস্ট লাইফে যাবে, আমি কি নিয়ে যাব। তো এখানে আমাদের পারমিশন আগে নিতে হবে, যেমন আকস্মিক রিডিং এর ক্ষেত্রে আমরা আগে পারমিশন নিই, নাহলে কিন্তু আমরা চেক করার অনুমতি নিই। এবং ধরো কৌশিক তোমার, আমি যদি আকস্মিক রেকর্ড দেখতে যাই, হুট করে আমি দেখতে পারবো না, পারমিশন নিতে হয়। এটা কার পারমিশন? আমার? হ্যাঁ, একদম। আমি না, যাত্রার, আমি আপনাকে বলবো যে হ্যাঁ ম্যাম দেখুন আপনি আমার হ্যাঁ একদম, পাস লেফটে। মানে সবকিছুর একটা কোড আছে। আমি হুট করে ওনারটা আমি দেখতে পারি না, কারণ কোড আছে। এটা ইউনিভার্স থেকে অফ করা থাকে। যদি চায়, যদি তুমি নিজে চাও যে হ্যাঁ আমার প্রবলেম আছে, আমার আকস্মিক ডিটেকশন চেক করো, ওকে, তবুও আমাকে পারমিশন নিতে হবে যে আমি আকস্মিক ডিটেকশন কি চেক করতে পারবো। যখন ওখান থেকে ইয়েস আসবে, আমরা সেটাই বুঝতে পারি, আমরা কানেক্টিং করলে তবেই কিন্তু আমরা দেখতে পাবো। এবারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার, যে ওখান থেকে কি রিলিজ করা যায়, যে প্রবলেমগুলো যেটা সলভ হ্যাঁ করা হ্যাঁ যায়, হ্যাঁ। ওই কোয়েশ্চেনে আসি। তো আমরা দেখবো যে কার্মিক রিলেশন, অবশ্যই প্রবলেম আছে, কার্মিক রিলেশন হবে। কার্মিক রিলেশন আমাদের বিশেষ করে ক্লোজ আছে, যেরকম মা বাবার সঙ্গে, হাজবেন্ড ওয়াইফ, সন্তানের সঙ্গে, এগুলো ভীষণ ক্লোজ। যারা কার্মিক রিলেশন ভীষণ ক্লোজ ভাবে আসবে, জন্ম নেবে, ঠিক আছে। হুম, তো সেখানে আমরা নিয়ে তো যাব, আমরা আগে অনেকটা বুঝতে পেরেছি যে তুমি কাউকে এই যন্ত্রণা দিয়েছিলে, হুম, তাই এই জন্মে ঘুরে ফিরে, একদম এরকম নয় যে এই জন্মে পাচ্ছে বলে এর আগের জন্মেও, আগের জন্মেই সেটা করেছে, বলা যায় না অনেক 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 জন্মে, হুম। হয়তো 10টা 12টা 15টা 30টা জন্ম আগে হয়তো এটা করেছিল, ঠিক আছে। সেটা কিন্তু টাইম নেবে, ঘুরে 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 আসবে সেই রিলেশনে। আর এটা আগের থেকেই ফাইল তৈরি করা হয়, মানে জন্মের আগে থেকেই কার্মিক ফাইল তৈরি করা হয়, সোল ফাইল বলা হয়। যে আমি এই জায়গায় জন্ম নিচ্ছি, তুমি এই টাইমে, আমার যখন এজেই হবে, তুমি এই টাইমে আমার কাছে আসবে, ঠিক আছে। পুরো সোল কন্ট্রাক্ট বলা হয়, সোল। আপনি আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনাকে একটু আটকাচ্ছি। একদম। ধরুন আমি এই জন্মে কিছু পাপ করলাম, হ্যাঁ, তাহলে কি আমি এই জন্মেও পাবো না? একদম। এই জন্মে পাওয়া যাবে, তবে দেখতে হবে যে আমাদের আয়ু কতটা আছে, তাই না। তো অনেক সময় দেখা যায় যে হয়তো 50 বছর তার কেটেই গেছে এইভাবে, সে অনেক ওইভাবে মানুষকে টর্চার করে এসেছে এসেছে সারা জীবনই করে যাচ্ছে। অনেক সময় দেখবে মৃত্যুর মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত টর্চার করে যায়, বিছানায় শুয়ে আছে তবু টর্চার করছে, তাহলে সেগুলো কবে পাবে, তার তো এজ শেষ হয়ে এলো। তো কিছুটা পায়, কিছুটা তার পরে পায়। যদি ধরুন কেউ ভালো করলো, একদম পাবে। তার শেষ দুদিন আগে পর্যন্ত তিনি তার মানুষের ভালো করে গেছে, তাহলে পরের জন্মে তার কি হতে পারে? ভালো রেজাল্ট, যেরকম ভালো রেজাল্ট, মানে বলতে চাইছি যেখানে হয়তো মানুষকে হেল্প, ভালো কিছু কি মানুষকে হেল্প করা, হুম, যে কোনোভাবে, চাহে শারীরিকভাবে, চাহে বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে, আর্থিক দিয়ে, তাই না। তো এগুলো মানে কি আমাদের যে বিশ্ব ব্যাংক, আমি বলি ইউনিভার্সাল ব্যাংকে জমা হয়, এগুলো কার্মিক অ্যাকাউন্টে অবশ্যই জমা হবে। তাহলে এর ওপর কি কেউ মাতা পিতার বহুত সেবা করেছে, বা গাইডেন্স দিয়েছে, মানুষকে ভালো শিক্ষা দিয়েছে, অনেস্টলি থেকেছে, তো তার জন্য সে কি হবে, আরো উচ্চ পদ পাবে। ফর এক্সাম্পল, আমি একজন টিচার, আমি যে রেকি বা আরো সাবজেক্ট কিছু শেখাই মানুষকে, তাহলে এগুলো আমি কিছু নলেজ প্রোভাইড করছি মানুষের কাছে, হুম। জ্ঞান দান করছি। আর মহাদান হলো জ্ঞান দান। তারপরে ব্লাড যারা দান করে, এর পরে পরে আসছে টাকা পয়সা দান। তাহলে আমি যে এই যে নলেজটা যে আমি মানুষের কাছে দিচ্ছি, তাহলে আমি এর পরের জন্মে কি পাবো,
আরো উঁচু র‍্যাংকের গুরু হতে পারবো, টিচার হতে পারবো, মেন্টর হতে পারবো। আরো অনেক, কারণ নলেজ নেবার তো কোনো বয়স নেই আর শেষও নেই। আমি আরো নলেজ গেইন করতে পারবো, আরো মানুষকে সেবা করার। এই জন্মে যদি ১,০০০, ১,০০,০০০ মানুষকে সেবা করার সুযোগ পাই, হয়তো পরের জন্মে আমি আরো অনেক, আরো অনেক, 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 বা আমার ভেতরে যে আরো ইচ্ছে, সুপ্ত ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ হবে। কিছুক্ষণ আগে বললেন আপনি যে শেষ লাইফে এসে ধ্যানের মানুষ মোক্ষ পেতে চায়। আচ্ছা, মানে মোক্ষ পাওয়ার মানে আমি আমার যতদূর আমার এইটুকু মাথায় যতটা ঢুকেছে, মোক্ষ পাওয়া মানে হচ্ছে আমি আর জীবনে আর আমার এই আত্মাটা আর জন্ম নেবে না। আমি কি ভুল বলছি? একদম ভুল, ভুল? একদম ভুল। কারণ আমি যদি চাই যে আমি জীবনে মোক্ষ পেতে, তারপর আমি আর এই আত্মা আমার কোনো জায়গায় জন্ম না, এটা এটা চাওয়ার ঠিক উপর না। ডিপেন্ড করছে। তাহলে আমি এই জায়গায় একটু কথা বলি। মোক্স নিয়ে কথা বলবো, তাই তো? হ্যাঁ, মানে আমি এটা কেন বললাম? কারণ আপনি এক্ষুনি বললেন যে আমি চাই আমার পরের জন্মে, কারণ এটা আপনার ভেতরে, ভেতরে সুপ্ত একটা বাসনা আছে। হুম। কিন্তু তাও আমার কোনো জায়গাটা মনে হচ্ছে না আপনি মোক্স বলতে এখানে এখন যেটা অনেক মানুষের ধারণা, যে মোক্স মানে হচ্ছে সবকিছু মিটে গেল, আমার হুম, ছুটি, হুম, বিদায়, বিদায়। আমি আর জন্ম নেব না। মোক্স মানে হলো, একে বলা হয় জীবন মুক্তি। এই জীবনের থেকেও মুক্ত। যেরকম যদি পদ্ম পাতাকে জলে ডুবিয়ে রাখা যায়, তাহলে পদ্ম পাতায় জল লাগে কি? না। লাগে না। সেরকম আমি যে সংসারে আছি, আমার ফ্যামিলি আছে, সন্তান, স্বামী, উম, কলোনির লোক, রিলেটিভস, আমার স্টুডেন্টস। স্টুডেন্ট সবাই আছে। তো এই যে আমি আমার ফ্যামিলিতে আছি, ফ্যামিলিতে আমি কি শুধু কিছুকে ডিউটি করছি, যেটা আমার হাজবেন্ড, এর প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। হুম। সন্তান, এর প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে। দায়িত্ব কর্তব্য, তাই বলে এরকম নয় ওরে বাবা আমার সন্তানটা খায় না আমি মরে যাচ্ছি, এটা আসবে না। এমন কিছু রিলেশন আছে। নমস্কার, আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমি অনলাইন বা অফলাইনের মাধ্যমে অনেক কিছু সাবজেক্ট শেখাই। এছাড়া স্পিরিচুয়ালিটির কোর্স আমি করিয়ে থাকি। যারা মনে করছেন যে জীবনে স্পিরিচুয়ালিটিতে, সংসার জীবনে এসেও কিভাবে স্পিরিচুয়ালিটিতে আপনি গ্রো করবেন, শিখিয়ে থাকি। অনলাইন অফলাইন দুটোর মাধ্যমেই শিখিয়ে থাকি। এছাড়া আরও অনেক কিছু এনার্জি সায়েন্সে শিখিয়ে থাকি, যেরকম রেকি, এঞ্জেল হিলার, এই সমস্ত কিছু, বহু কিছু কোর্স আমি শিখিয়ে থাকি। শুধু আমার নাম্বারে আপনারা কল করুন, এবং ডিটেলস জানতে আমাকে কল করতেই হবে, সব তো বলা সম্ভব নয়। তাই আমি চাইবো প্রত্যেকটা মানুষ জেগে উঠুন, আপনাদের ভেতরের পাওয়ারকে জাগিয়ে তুলুন। প্রত্যেকটা মানুষই পারেন সবকিছু করতে। যেখান থেকে আমাদের ধীরে ধীরে এটা নিজের থেকে করতে হয় না, অটোমেটিক ছেড়ে যায়। ধীরে ধীরে আমরা পরিবারকে ছাড়বো, পরিবার থেকে এইভাবে উঠবো। তার মানে পরিবার আমার সব আছে, আমি এখানেই আছি পদ্ম পাতা হয়ে, জল লাগবে না। ধীরে ধীরে ওপর উঠবো। লোকেশনটা আমার কলোনির লোকেশন। সবার সঙ্গে হাসছি, কথা বলছি, কিন্তু কারোর সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট নয়। তারপরে আসছে রিলেটিভস, যারা একদম নিয়ারেস্ট রিলেটিভস, তারা আছে, সবার প্রতি সব কিছু করছি, কিন্তু অ্যাটাচমেন্ট মানে সবার মাঝখানে থেকেও ডিট্যাচমেন্ট, সবার মাঝখানে থেকেও আমি কোনো কিছুতে জড়িত নেই। এইভাবে ধীরে ধীরে কিভাবে আরো কিছু আসবে, লোভ। আমাদের লাইফে কি থাকে, অনেক সময় লোভ থাকে, কিন্তু লোভকে কেউ সম্বরণ করতে পারে না। লোভকে কন্ট্রোল করা, লোভ কি অনেক সময় কি আমি পরের টাকা মেরে দেব, পরেরটা নিয়ে নেব, অনেক সময় এরকম থাকে। তো সেখানে কি করতে হয়, লোভ কিসে, আমাদের স্পিরিচুয়ালিটিতে কিসে লোভ আসবে, আমি আরো কিছু জ্ঞান শিখব, আরো কিছু মানুষের ভালো করব, আরো নিজের জ্ঞান প্রাপ্ত করব, আরো গভীর ধ্যানে যাব, এই লোভটা থাকবে। অন্য কিছুর লোভ থাকবে না, যে আমার আরো বাড়ি চাই, গাড়ি চাই, টাকা পয়সা যেটুকু আছে এনাফ, যেন মনে হবে এখানেই ঠিক আছে, যতটুকু আছে এর মধ্যে খুশি থাকতে শেখা। আর হচ্ছে জীবন মুক্তি মানে হচ্ছে দুঃখ আর সুখ যা আসবে দুটো ব্যালেন্স, মানে দুঃখের পারে, মানে দুঃখের ওপর, সুখের ওপর। সুখ কি জিনিস ফিল করতে পারবো না, দুঃখ কি জিনিস ফিল করতে পারবো না। সাক্ষীভাবে দেখতে হবে যে আমার সঙ্গে এই দুঃখটা কেন হলো। আমরা সাধারণ নলেজে যখন আমরা থাকি, তখন আমরা কি দেখি, যে দুঃখ যখন এসেছে আমরা কি করি, ব্লেম শুরু করি। হুম, সাপোজ ধরে নিই, আমাকে আমার বাচ্চা আমাকে কোনো কিছু এমন বলেছে যে আমার খুব কষ্ট হচ্ছে, বা আমার সঙ্গে দুটো কথা কাটাকাটি হয়েছে। তা স্বাভাবিক সংসারের মানুষ কি করবে, আমিও বলবো, সেও বলবে। জিনিসটা একদম বিশাল বড় জিনিস হয়ে গেল, তার থেকে আরো কিছু হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে কি হবে, ও যখন বললো, আমরা তখন মনে মনে ব্লেসিংস করবো, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ মাই চাইল্ড, তুমি শান্ত হও। আমাদের স্পিরিচুয়াল প্রত্যেকটা মানুষের একটা করে ঊর্জা থাকে। আমি তখন ভাববো নিশ্চয়ই কোনো ভুল পারভারিশে আমার ছিল,
বা এমন কিছু আমার বুঝতে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বা ওর ভেতরে কোনো অ্যাগ্রেসিভ জিনিসটা আছে যেটাকে ওকে শান্ত করতে হবে। সেইখান থেকে আমরা ধীরে ধীরে ওপরে উঠবো, মানে গায়েই মাখবো না, তাকে বোঝাবার চেষ্টা করব। সেই সময়টুকুর জন্য চুপ, পরে তাকে বলবো এই জিনিসটা কেন হয়েছিল। এখান থেকে মুক্তি। এমনকি যদি এক্ষুনি অন ক্যামেরায় বলছি, আমি ঘুমাচ্ছিলাম, ঠিক স্বপ্ন নয়, জাগা অবস্থায় আকাশবাণী হলো যে তোমাকে, সেই মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাসে আমার মৃত্যু হবে। আকাশবাণী হলো, আমি ঝপ করে উঠে পড়লাম। আমি তখন ভাবছি যে ওগুলো তো একদম কানে শোনা যায় না স্পষ্ট যে জোরে হচ্ছে, কিন্তু আমাদের ওটা স্পিরিচুয়াল বডি দিয়ে আমরা কানেকশন করতে পারি এবং শুনতেও পাই। তখন আমি বললাম, কেন এরকম কেন হচ্ছে? আমাকে বললো তোমার সময় ফুরিয়ে গেছে, তোমাকে চলে যেতে হবে। আমি তখন মনে মনে ভাবছি আমার অনেক ইউটিউব বাকি, অনেক কিছু শেখার বাকি, অনেক মানুষকে অনেক এখনো ক্লাস বাকি, কি করে সম্ভব? আমি তখন নিজেকে স্যারেন্ডার করলাম, কোনো অসুবিধা নেই, তুমি যদি চাও তুলে নেবে, আমি রাজি। একে বলা হচ্ছে সমর্পণ করে দেয়া। আমার জীবনটার প্রতি থেকেও আমাকে লোভ সম্বরণ করতে হবে। অন ক্যামেরা বলছি, এই মুহূর্তে যদি আমার মৃত্যু আসে, আমাদেরকে এরকমভাবেই তৈরি করা হয়েছে, আমাদের কোনো রকম পিছুটান নেই, কোনো পিছুটান নেই। একে বলা হয় মোক্ষ, বেঁচে থেকেও মুক্তি পাওয়া। আমার গুরুজি বলেন জীবন মুক্তি, এই জীবন মুক্তি কোর্স আমি করাই, একে বলা হয় মোক্ষ। এবারে যদি যখন মারা যাব, মোক্ষ প্রাপ্তি হয়ে গেল কোনো মানুষের, তখন তার সোলের ওপর ডিপেন্ড করে সে এই পৃথিবীতে আর আসবে না আসবে না। অনেক সময় তারা অ্যাঞ্জেলস হয়ে যায়, অনেক সময় কিন্তু তারা গুরু হয়ে জন্ম নেয়, যে কিছু কাজ আছে, পৃথিবীতে আসে, মানুষকে কিছু নলেজ গেইন করায়, কিছু শিক্ষা দেয়, আবার সে তার টাইম হলে চলে যায়। জীবন মৃত্যুর উপর ডিপেন্ড করে না, সে ইচ্ছা মতো আসবে, ইচ্ছা মতো যাবে। মোক্ষ হচ্ছে একে বলা হয়। আর আমরা যেগুলো করে জীবন মুক্তি, মানে মোক্ষ, এ জীবনে বেঁচে থেকেও কিভাবে মোক্ষ প্রাপ্তি করা যায়। কোনো দুঃখ আসবে না, দুঃখ আসবে, সুখের সঙ্গে দুঃখ আছে জোড়া। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে সেটিংস নেই, সুখের সঙ্গে দুঃখ, যেমন অন্ধকারের সঙ্গে আলো, নাইনের সঙ্গে জিরো আছে, প্রত্যেকটার অপোজিট ওয়ার্ড আছে। পৃথিবীতে যতগুলো হ্যাঁ আছে ততগুলো না আছে, সমস্ত অপোজিট আছে। তো সুখ হলে তার সঙ্গে দুঃখ আসবে না, সুখটা সইব। পরমাত্মা বলছে কি তুমি সুখটা সইবে, দুঃখটা সও। আর পরমাত্মা দুঃখ দিয়েই, যারা স্পিরিচুয়ালিটিতে আসতে চায় দুঃখ দিয়ে এন্টার হয়। যারা স্পিরিচুয়াল মানুষ তাদের জীবনে বহুত হাইলাইট, বহুত ডার্ক লেভেলের দুঃখ থাকে, নাহলে সে স্পিরিচুয়ালিটিতে আসতে পারবে না, কখনো না। ধরুন কেউ অপঘাতে মৃত্যু হলো, তাদের কি হবে? অপঘাতে যাদের মৃত্যু হলো, যেরকম অ্যাক্সিডেন্টাল কেস আছে, কেউ সুইসাইড করলো, হ্যাঙ্গিং, আমি হ্যাঙ্গিংটা আগে বলে নিই। হ্যাঙ্গিংটা কেন করে মানুষ? তার বিভিন্ন রকম প্রবলেম থাকে, লাভার্সের সঙ্গে প্রবলেম থাকে, এছাড়া বাড়িতে প্রবলেম থাকে, টাকা পয়সা নিয়ে প্রবলেম থাকে। সে তখন নিজেকে কী করে ধীরে 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 ডিপ্রেশনে নিয়ে চলে যায়। একদিনে কিন্তু সুইসাইড করবে না, বহুত দিন থেকে তার মনে এটা আসবে। একটা মানুষ কখনো একদিনে সুইসাইড করবে না, তার ভেতরে ডার্কনেস ধীরে ধীরে আস্তে 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 ডার্কনেসে ঘিরে ধরবে। মূলাধার চক্র বলা হয় ব্লকেজেস হয়ে যায়, আমাদের যে 7টা চক্র আছে, মূলাধার চক্র ব্লকেজেস হয়ে যায়, এবং সেখান থেকে ডিপ্রেশন, বহু ডিপ্রেশন, নিজেকে তার মধ্যে একা গুটিয়ে নেয়, কারোর সঙ্গে কথা বলবে না, চুপ থাকবে, খাওয়া দাওয়া করবে না। যখন এই সিচুয়েশানে আসবে, তখন ধীরে ধীরে সেই হ্যাঙ্গিংটাই আমি যদি বলি, যদি হ্যাঙ্গিং করে তাহলে তার সোল কি, সে যখন হ্যাঙ্গিংটা করতে যায় জানে যে আমি মুক্ত হয়ে যাব, এই যন্ত্রণা আমি আর পাচ্ছি না নিতে, মুক্ত হয়ে যাব। যেই সময় সুইসাইডটা করবে, যেই সময় তার স্পিরিটটা বাইরে বেরিয়ে আসবে, মানে সোলটা বাইরে বেরিয়ে আসবে, সেই মুহূর্তে সে রিয়েলাইজ করবে আমি কি করলাম। কেন হয়? পৃথিবী মা আর রাখতে চায় না। পৃথিবী মা সর্বপ্রথম ডিসকানেক্ট করে দেয়, পায়ের তলা থেকে ডিসকানেক্ট করবে। যে কোনো মৃত ব্যক্তি যদি দেখা যায় মারা যাবে, তার পা থেকে প্রথম ঠান্ডা হতে শুরু করে। পৃথিবী মা সর্বপ্রথম ডিসকানেক্ট করে। ইউনিভার্স বলবে গেটওয়ে অফ, নো এন্ট্রি। কেন? তার এজ যে নিয়ে এসেছিল, সাপোজ যদি 90 ইয়ার্স হয়, সে 50 বছরে সুইসাইড করলো, তাহলে কত বাকি থাকছে? 40। 40 বছরে তার কোথাও জায়গা হবে না। এমনি বলা হয় মার্ডার করলে তবু মাপ, ইউনিভার্সের খাতায় মার্ডার করা উচিত নয়, তবু বলছি মার্ডার করলে তবু 7 গুণ মাপ। কিন্তু যখন নিজেকে সে খুদকুশি করে, নিজেকে আত্মহত্যা করে,
তার কোনো মাপ নেই। তো সেই যে সোল কোথায় যাবে, ইউনিভার্স বলেই দিয়েছে ওখান থেকে যে তোমার এজ পূর্ণ হবে, তুমি লাইট এনার্জিতে এসে ঢুকবে, পৃথিবী মাও তখন ডিসকানেক্ট করে দেবে। তো পৃথিবী মা তো ডিসকানেক্ট করেই দিল, যেহেতু সুইসাইড করে ফেলেছে, বডিতে আর থাকছে না। তো এই ফিজিক্যাল বডি কি দিয়ে তৈরি? 5 এলিমেন্টস দিয়ে তৈরি। পৃথিবী, পৃথিবীর জল, অগ্নি, বায়ু, আকাশ, পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের এই পুরো বডিটা থাকে। তো যদি সুইসাইড করে, তার বডিটা তো পুড়িয়ে দিচ্ছে বা মাটিতে দাফন করে দিচ্ছে না। তো তাহলে কি হচ্ছে, তাহলে পৃথিবী ডিসকানেক্ট। তো সোল যে রইল, সেটা কোথায় যাবে? ইউনিভার্স বলবে নো এন্ট্রি, যাও, কোথায় যাবে যাও। এ তখন কি করে, চারিদিকে ঘুরে বেড়ায়। সেই জন্য আমি এই পডকাস্টের মাধ্যমেই সবাইকে বলছি, যত কষ্টই হোক সুইসাইড কেউ করবে না। ওই যে সোলগুলোর এত কষ্ট হয়, ওদেরকে রাখা হয় এমন একটা প্ল্যাটফর্মে, 40টা বছর বাকি আছে তার। 40টা বছর সে কিন্তু এজ পূর্ণ না হলে সেখানে যেতে পারছে না। সে থাকবে এমন একটা, তাদের জায়গা দেয়া হয়, কাজ দেয়া হয় একটা, সেই কাজ করতে হয়। কিন্তু খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না। যদি বলে স্পিরিচুয়াল সোল কি খাবে, সোলেদেরও কিছু খাবার আছে, সোলেদেরও কিছু খাবার আছে। তো তাদের দেখা হয় যে শিশুগুলো অ্যাবর্শন করা হয়, মায়েরা যে শিশুগুলো জোর করে অ্যাবর্শন করায়, অনেক সময় আইবুড়ো মেয়ে থাকে না, বা বিবাহিত জীবনে অনেক সময় তারা চায় না, অ্যাবর্শন করিয়ে দেয়। সেই সোলগুলো, যে শিশু সোল, চাইল্ড সোল, যারা পৃথিবীতে এসেছিল, মা বাবার হক কি আছে, তাকে অ্যাবর্শন করালো, বা আইবুড়ো কোনো মেয়ে, তাকে অ্যাবর্শন করালো সমাজের লোক লজ্জার ভয়ে। তাহলে তাকে মা কি করলো, সে তো মাই, সে আইবুড়োই হোক বিয়ে হয়, এটা তো মাই। তো মা সেই সোলটাকে মেরে ফেললো। সেই যে সোল, সেই বাচ্চা সোলগুলোকে দেখার দায়িত্ব ওই যে হ্যাঙ্গিং করেছিল তাদের দেখার দায়িত্বের মধ্যে আসে। যদি খুব ভালোভাবে দেখভাল করে, তাহলে ওদের কিছুটা প্রমোশন হয়। মানে যদি 40 বছর তার এখনো বাকি আছে, কিছুটা কনসেশন করা হয় যে তুমি ভালো কাজ করেছো। কিন্তু বহুত কষ্ট। এবার যে অ্যাবর্শন সোলগুলো, ওরা কোথায় কিভাবে জন্ম নেবে? কারণ ওরাও তো ইউনিভার্স থেকে এসেছে, জন্ম নিয়েছে মায়ের কোলে, মায়ের গর্ভে। ওদেরও তো কিছু একটা এজ নিয়ে এসেছিল। ধরে নিলাম সাপোজ তাদেরও বয়স কারো 80, কেউ 60, কেউ 100, কেউ 90 নিয়ে এসেছিল। তাহলে ওই যে জন্ম, মাতৃগর্ভ থেকে যখন জন্ম হলো, তখন সেই সোল তাকে কেউ অ্যাবর্শন করিয়ে দেওয়া হলো। কিন্তু ইউনিভার্সের খাতে কাউন্টিং শুরু হয়ে গেছে, কিন্তু মাতৃগর্ভে তুমি চলে গেছো, তুমি ভূমিষ্ঠ হয়ে গেছো, তোমার এজ কাউন্টিং শুরু হয়ে গেছে। কিন্তু যখন অ্যাবর্শন হয়ে গেল, ওই যে সোলগুলো, ওগুলো একটা জায়গায় জমা হয়, যারা হ্যাঙ্গিং করে তারা ওদের দেখভাল করে। এই সমস্ত যে শিশু সোল, এরা কিভাবে মাতৃগর্ভে পরে যাবে? এরা সহজে যেতে পারে না, কারণ একই তো না, আত্মহত্যা করা, নিজে করেনি, মা করিয়েছে। তখন এইসব ক্ষেত্রে দেখা গেছে, যেসব মায়েদের বাচ্চা হচ্ছে না, যেসব মায়েরা অনেক ঠাকুরের দোধ হচ্ছে বা অনেক কিছু করছে, ভগবানকে ডাকছে, আল্লাহকে ডাকছে, গডকে ডাকছে, আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও, তখন ওই যে শিশু সোলগুলো আছে, ওদেরকে পাঠানো হয় মাতৃগর্ভে। এবার ধরে নিলাম শিশুটা অ্যাবর্শন হয়েছে, 1 বছর কোনো মাতৃগর্ভ পায়নি, 2 বছর পায়নি, 5 বছর পায়নি, তারপরে মাতৃগর্ভ পেল। এবার যেই সে ভূমিষ্ঠ হলো, ভালো মায়ের গর্ভে এসে যেই ভূমিষ্ঠ হলো, তখন যদি কোনো গণককার বা অ্যাস্ট্রোলাইজারের কাছে নিয়ে যাওয়া হয়, সে দেখে বলবে এর বয়স 80 বছর, ফুল এজটা কিন্তু বলবে, আয়ুটা। কিন্তু দেখা গেল সে 5 বছর আগেই মারা গেল। কারণ কি, তার যে প্রথম মায়ের গর্ভে সে যখন গর্ভপাত করিয়েছিল, সেই এজটা ধরা হয় ওখানে। আমি কি বোঝাতে পারছি? একদম ঠিক ঠিক, মানে ওখানে 80 বছর বলছেন, সেখানে উনি 75-এ মারা গেল, কারণ 5 বছরটা। 5 বছরটা ওখানেরই হ্যাঁ, ছিল। আমি বুঝতে পেরেছি। তাহলে বোঝা যাচ্ছে অনেক সময় অ্যাস্ট্রোলাইজাররা কেন ক্যালকুলেট ঠিক করতে পারে না, হয়তো ওনারা ঠিক করতে পারেন, কিন্তু কেন মেলে না? দেখা গেল এখানে, দেখা গেছে আমরা যেহেতু পাস্ট লাইফ করাই, যেহেতু ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড, আমরা সোল টু সোল কানেক্টেড করতে পারি, সেই জন্য এখানে আমরা বুঝতে পারি ওই যে 5 বছর হতে পারে, 10 বছরও গ্যাপিং হতে পারে। তাহলে যদি তার 60 বছর বা সাপোজ 80 বছর, 90 বছর আয়ু টোটাল ইউনিভার্স থেকে এসেছে, ইউনিভার্স থেকে এসেছে, তাহলে প্রথম অ্যাবর্শন থেকেই কাউন্টিং শুরু হয়ে গেছে। সেই অ্যাবর্শন করে যে দেখা, ইউনিভার্স বলে আমার দেখার দরকার নেই, আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে মাতৃগর্ভ কবে সে পেয়েছে? কোন মা হাহাকার করছিল যে আমার মা, আমার গর্ভে একটা সন্তান দাও? 5 বছর 10 বছর হতে পারে, মাতৃগর্ভে এলো, মা ফের ভূমিষ্ঠ করলো, কিন্তু কাউন্টিং হবে সেই পেলে, যে আগে যে মায়ের গর্ভ ছিল। তাহলে যদি 90 বছর হয়, তাহলে যদি 10 বছর পরে আসে, তাহলে ওখানে 80 বছর তার আয়ু শো হবে।
এটাই রিয়েলিটি। একটা জিনিস আমি জানতে চাইবো, এটা আমার একদম। খুব কিউরিয়াস ছিল অনেকদিন আগে থেকে, এবং আপনার প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, যে মৃত্যুর পর মানুষের কি হয়? আচ্ছা। আপনি কিছুটা বললেন। আমার একটা প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পর যে কি হয় এটা আপনি ইউনিভার্সের দ্বারা জানতে পারছেন। হুম। মানে এটা মানে এটা আমার কাছে খুব একটা প্রশ্নটা লাগে যে আমি বেঁচে থাকাকালীন আমি জানতে পারছি যে মৃত্যুর পর কি হয়। মানে এই কনসেপ্টটা এরকম কেন? মানে আমি বেঁচে থাকাকালীন আমি মৃত্যুর পর কি হয় আমি সেটা লিখে যেতে পারছি। অনেক বই আছে এটার পেছনে, এবং অনেকে আপনার মতো স্পিরিচুয়াল যারা কাজ করছেন তারা বলে যাচ্ছেন। হুম। কিন্তু আমার কোনো না কোনো জায়গা থেকে মনে হয় এটা মানুষের একটা মন গড়া কাহিনী। হুম। যে মৃত্যুর পর যা, যা বলা হয়েছে, যেটা আপনি বললেন যে এরকমভাবে স্পিরিচুয়াল বা এরকমভাবে যারা আ আত্মহত্যা করছে তাদের স্পিরিটগুলো এরকমভাবে হেল্প করছে। আমার মনে হয় এটা কাহিনী মনে হয়। আপনি আমাকে এমন কিছু একটা বলুন যাতে আমি এখানে বসে বুঝতে পারি যে মৃত্যুর পর এটাই হতে পারে। কৌশিক, আমি বেঁচে থেকে তোমাকে এটা বলছি। আচ্ছা। তো দেখা যায় মৃত্যুর পর অ্যাকচুয়ালি আমাকে ১ম বলতে হবে যে মৃত্যুর পর সোলের সঙ্গে কি হয়? এবং জন্ম কিভাবে হয় বা তার কি ঘটনা হতে পারে? ১ম মৃত্যু হলো ন্যাচারাল ডেথ এর কথা আমি বলছি। তারপরে বলব রিভেঞ্জ। যদি কেউ রিভেঞ্জ নিতে চায় সেটাও বলব। অ্যাক্সিডেন্টাল ডেথ সেটাও বলব। ১ম এ নরমাল ডেথ। এজ হয়ে গেছে। যেরকম তার এজ, সেও চাইছে শরীরটা ছেড়ে দেব। অনেক সময় হয় না? বুড়ো হয়ে যায় যখন, অনেক বয়স হয়ে যায়, উঠতে পারে না, হাঁটতে পারে না, কেউ দেখাশোনার নেই বা দেখাশোনা করার থাকলেও হুম, তার বডি আর সোলটাকে নিতে পারছে না। সোল তার মধ্যে বডির মধ্যে থাকতে পারছে, অনেক কষ্ট। তখন ন্যাচারাল ডেথ হলো। সে নিজের মনে, মনে কোথাও চাইবে যে এবার আমি চলে যেতে পারলে বাঁচি। সে যখন ডেথ হবে, ন্যাচারাল ডেথ হবে, তখন অতটা কষ্ট তার মধ্যে থাকে না। কারণ সে তো নিজে চায় যে বডির কষ্টতে সে নিজে চায় যে আমি যেতে পারলে বাঁচি। তবে তার পরিবারের যে একটা অ্যাটাচমেন্ট সেটা কিন্তু থাকবে একটু। কারণ এতদিন পরিবারে ছিল, তার আপন মানুষজন এদের সঙ্গে ছিল এবং সে কি করবে যদি নিজের থেকে অনেক সময় অনেক বয়স্ক মানুষ পরিবারে কষ্ট পায়। হয়তো বৌমারা দেখে না বা এমনও হয় না যে খেতেও পায় না, যত্ন পায় না। তো একদম ত্যাগ দিয়ে দেয়। সেই সোলেরা কি করে সরাসরি ইউনিভার্সে গেটওয়ের মধ্যে চলে যায়। কিন্তু যারা খুব আচকা মারা যায়, যে খুব বয়সটা কম, বাচ্চা-কাচ্চা আছে, বউ আছে, মা আছে। হট করে হয়তো এমন একটা অসুখ সে জানতে পেরেছে যে আমি মারা যাব। তো তখন কি করবে? সেই সময় তার মায়াটা কাটাতে পারে না। যখন ডেথ হয়, সে আশপাশেই থাকে বেশ কিছুদিন। খুব কষ্ট হয় সোলের যখন তার দেহটাকে পুড়িয়ে দেয়। ১ম মৃত্যু হলো। মৃত্যুর পরে কি হচ্ছে? সোলটা যখনই বাইরে বেরিয়ে গেল সে বুঝতে পারে না। একটা ঘুমন্ত অবস্থায় থাকে। যে কি ব্যাপার? সবাই কাঁদছে কেন? সবাইকে চুপ করাবার চেষ্টা করে সে। আরে আমি এই তো আছি। কাঁদছো কেন? কিন্তু এরকম ঢুকে যাচ্ছে। যেহেতু স্পিরিট, বডিটা নেই। তো কি করছে? কাউকে সবাইকে ধরতে যাচ্ছে, কিছু বলছে কিন্তু কেউ শুনতে পাচ্ছে না, নিতে পারছে না। তো কি করে? ওই সবসময় সেই নিজের বডিটাকে এন্টার করার চেষ্টা করে। নিজের বডির ভেতরে যে কি হচ্ছে ব্যাপারটা? কিছুক্ষণ সে ঘুমন্ত সুপ্ত অবস্থায় থাকে। তারপর ধীরে, ধীরে জাগৃত হয়, দেখতে থাকে এত কেন মানুষ এসেছে? কেন সবাই কাঁদছে? তো এখানে কান্নার কথাও একটা বলে রাখি। অনেক নিয়ম আমাদের দেশে আগে ছিল যেগুলো এখন লুপ্ত হয়ে গেছে। একটা সুর করে কান্না তোলার আওয়াজ। সুর করে কাঁদে না কেউ মারা গেলে আগে হুম, আগে অনেক সময়। এখনো গ্রামের দিকে আছে। হুম, 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 হুম। তো এগুলো বলা হয় তাকে বোঝানো হচ্ছে তুমি আর নেই এখানে। এগুলো সবই সায়েন্টিফিক্যালি এগুলো এমনি, এমনি নয়। সুর করে কাঁদে অনেক মানুষ সুর করে এগুলো কাঁদছে। টাকা দিয়ে লোক নিয়েও আসে। হ্যাঁ, এরকমও হয়। তো এক্ষেত্রে কি হয় তাকে বোঝানো হচ্ছে তুমি আর নেই। তবু সে বিশ্বাস করতে পারে না। চারিদিকে দেখে, তার প্রিয়জনগুলোকে দেখে, তার প্রিয় ঘরটা দেখে, বেডটা দেখে, তার পেন যা কিছু ছিল সে দেখে। তারপর দেখে তার বডিটাকে নিয়ে চলে যাচ্ছে। বডির পিছন, পিছন কিন্তু যায়। এবং যখন তার বডিটাকে পুড়িয়ে দেয়া হয় না দেয়। কারণ তার আগে পর্যন্ত তার একটা হোপ থাকে যে আমি বডিটা এন্টার করতে পারবো। আপ্রাণ চেষ্টা থাকে। যখন বডিটা জ্বালিয়ে দেয়া হয়, তখন কি হয়? সে ভাবছে সমস্ত আশাটাই চলে গেল। আর এটা অন্যদের ক্ষেত্রে কি হয় যারা মাটির মধ্যে পুঁতে দেয়, তারা কিন্তু সেখানে ওয়েট করছে। সেইজন্য বলা হয় কবরস্থানে ভূত থাকে। হুম, বলা হয় না? তো ওদের একটা আশা থাকে যে আমার বডিটা আছে এখানে। কিন্তু আমাদের হিন্দুদের যারা বডি পুড়িয়ে দেয়া হয়, ওখান থেকে সে জানতে পেরে যায় যে আমি আর নেই। আমার শরীরটা নেই। একদম ত্যাগ। তো তখন কি করে? ওরা যে আমাদের যে কিছুদিনের থাকে না অসহজ ব্যাপারটা থাকে। ওই অসহজ কটা দিন ওরা বাড়ির মধ্যেই থাকে।
বাড়ির আপনজনদের কাছাকাছি থাকে। সেই জন্য দেখবে অনেক সময় বাড়িতে আওয়াজ হয় কিছু, এই কিছু যেন মনে হচ্ছে পড়ে গেল, হাওয়া হলো, এরকম একটা ধারণা যে কেউ তো আছে বাড়িতে। অনেক জায়গায় এরকম স্পিরিটরা থাকে। দেখতে চাই যে আমি যে চলে গেছি এদের কোনো কষ্ট হচ্ছে নাকি? কিছু হচ্ছে কি? তো দেখা যায় রান্না খাওয়া হচ্ছে না, কাঁদছে। ও তখন মায়ায় পড়ে যায় যে তাকে তো কেউ দেখতে পাচ্ছে না। সে ভাবছে আমাকে তো কেউ দেখতেও পাচ্ছে না। এই যে আমাদের অনেক সময় ১২ দিনে কাজ হয়, কারোর ১ মাসে কাজ হয়। তখন কমিয়ে আনা হয়েছে, আগে ১ মাসে ছিল, এখন ১২ দিনে ১৩ দিনে করা হচ্ছে। তো সেই কটা দিন আত্মাকে শান্তি দেয়া হয়। মানে তাকে বোঝানো হয় যে আমি তোমাকে সম্মান করছি। তুমি যেহেতু নেই, আমরা সেদ্ধ ভাত খাচ্ছি, কান্নাকাটি করছি। কারণ তোমার জন্য আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু তারপরে যে একটা নিয়মভঙ্গ বা শ্রাদ্ধ, শ্রাদ্ধ কথাটা শ্রদ্ধা থেকে এসেছে অ্যাকচুয়ালি। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। যে তার জন্য শ্রাদ্ধ করা হচ্ছে যে তোমার প্রতি আমরা সমর্পণ করছি, এইগুলো দিয়ে তুমি ভালো থাকো। আত্মার শান্তি কামনা করা হয়। ৫ জনকে ডাকা হয়, মানুষকে ভোজন করানো হয়। তো এগুলোর মধ্যে দিয়ে কি তাকে সম্মান জানানো হয়। এবার সে সেই সময় ডিসাইড করে যে সে উপরে চলে যাবে, নতুন জন্ম নেবে, নাকি সে বাড়িতেই থাকবে। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, আমাদের যে বডি না 5 এলিমেন্টস দিয়ে গঠিত। তো এই 5 এলিমেন্টস যাদের মধ্যে ২ টো এলিমেন্টস বেশি থাকবে, পৃথিবী আর জল। পৃথিবী হচ্ছে যেরম এই পৃথিবী তত্ত্ব ভারী আর জল তত্ত্ব হচ্ছে ভারী। তো মানুষ যখন মারা যায় তখন পৃথিবী আর জল তত্ত্ব পৃথিবীতেই রয়ে যায়। যখন পোড়ানো হচ্ছে ছাইটা মাটিতে পরিণত হয়ে যায়, আর পোড়াবার সময় জল বেরোয়, সেই জলটা জলের সঙ্গে মিশে যায়। আর যাদের মধ্যে মাটিতে দাফন করা হচ্ছে তাদের ওই সেম কেস, কিন্তু মাংসটা হাড়টা মাটিতে মিশে যায় আর বডির রসটা জলে মিশে যায়। এবার যে আরো ৩টে যে বাকি আছে, অগ্নিতত্ত্ব তো সঙ্গে সঙ্গেই চলে যায়। অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব। আকাশতত্ত্ব আকাশে চলে যায়, আর বায়ুতত্ত্ব বায়ুতে মিশে যায়, অগ্নিতত্ত্ব অগ্নিতে মিশে যায়। তো এখানে যখন দেখা যায় যে সোল ভীষণ ভারী হয়, তার এই যে ৩টে তত্ত্ব যে আছে না, এরাও উপরে উঠতে যেতে পারে না। মানে আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, এরা এত ভারী হয়ে যায়। তারা কারা? তারা যারা খুব লেজি, প্রচণ্ড খাওয়া-দাওয়া করে, গসিপ করে, পরচর্চা, পরনিন্দা এবং মানুষের বিশাল ক্ষতি করে। বিশাল ক্ষতি করে, নেগেটিভ এনার্জিতে তারা ভর্তি। শুধুমাত্র পৃথিবী, মানে ২ টো যে চক্র আছে না আমাদের, মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্র, এর মধ্যেই বাঁচে এরা। খাওয়া, ঘুম, মৈথুন, এই ৩টে জিনিসের মধ্যে যারা বাঁচে প্রচণ্ড পরিমাণে মানুষের ক্ষতি করে, ক্ষতি চায়। অনেক সময় হয় দেখবে অনেক মানুষের ক্ষতি চায়, কারোর উন্নতি দেখতে পারে না। তো সেই সব ক্ষেত্রে সেই সোলেরা কিন্তু ভীষণ ভারী থাকে, তারা কিন্তু ওপরে যেতে পারে না। নমস্কার, আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমি অনলাইন বা অফলাইনের মাধ্যমে অনেক কিছু সাবজেক্ট শেখাই। এছাড়া স্পিরিচুয়ালিটির কোর্স আমি করিয়ে থাকি। যারা মনে করছেন যে জীবনে স্পিরিচুয়ালিটিতে, সংসার জীবনে এসেও কীভাবে স্পিরিচুয়ালিটিতে আপনি গ্রো করবেন, শিখিয়ে থাকি। অনলাইন অফলাইন দুটোর মাধ্যমেই শিখিয়ে থাকি। এছাড়া আরও অনেক কিছু এনার্জি সায়েন্সে শিখিয়ে থাকি, যেরকম রেকি, এঞ্জেল হিলার, এই সমস্ত কিছু, বহু কিছু কোর্স আমি শিখিয়ে থাকি। শুধু আমার নাম্বারে আপনারা কল করুন এবং ডিটেলস জানতে আমাকে কল করতেই হবে, সব তো বলা সম্ভব নয়। তাই আমি চাইবো প্রত্যেকটা মানুষ জেগে উঠুন, আপনাদের ভেতরের পাওয়ারকে জাগিয়ে তুলুন। প্রত্যেকটা মানুষই পারেন সব কিছু করতে। তারা ওই পৃথিবীতেই থেকে যায়, আত্মা ভটকতে রহে বলে না, বেঙ্গলিটা আমি আনতে পারছি না, আত্মা ভটকতে রহে। ওই এগলি ওগলি, এখানে হাওয়া বাতাস লেগে যায় বলে না, বাচ্চার হাওয়া বাতাস লেগে গেছে, ওই সোলগুলো এই কাজ করে। যদি আমি এক্সাম্পল হিসাবে দিই, ধরো একটা বিশাল একটা আমাদের মতো যদি ওম্যান হয়, খুব খুব মোটা সোটা, আর একজন খুব স্লিম ট্রিম, তো দুজনকে যদি রান দেওয়ানো যায়, কে যাবে আগে? সুন্দরভাবে স্লিম ট্রিম। মোটা যে সে যেতেই পারবে না, সে হাঁটতেও পারবে না, এক প্যাক হয়ে যাবে, হা হা করবে, দম নিতে পারবে না। ঠিক সোলের ক্ষেত্রে ওটাই, সোল যখন ভারী হয়ে যাবে না, তো তখন সে ওপরে যেতেই পারবে না, সে এখানেই বিচরণ করবে আর কষ্ট পাবে। হ্যাঁ, কিন্তু যারা ভালো সোল, মানে আমি বলছি না স্পিরিচুয়ালিটিতে আসতে হবে, অনেক মানুষ আছে কারোর ক্ষতিটা চায় না, নিজে ভালো থাকে, সবাইকে কেউ টাকা পয়সা দিয়ে হোক, কোনো হেল্প করে হোক ভালো চায়, মানুষের ভালো চায়, নিজেরটা নিয়ে থাকে, সেই সোলেরা কিন্তু উপরে যেতে পারে। ম্যাম, একটা আমি প্রশ্নটা মনে হয় আপনি আমার
স্কিপ বুঝতে করে গেছি? পেরেছেন? না, স্কিপ করে যাননি। আপনি বুঝতে পেরেছি আমি যেটা আপনি বলছিলেন। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে আপনি যে আমাকে এত কিছু বললেন, আচ্ছা। মানুষের মৃত্যুর যে ভেতরে বা মৃত্যু এরকম, আপনি এগুলো কি করে জানলেন? ও আচ্ছা, আমরা যখন পাস্ট লাইফ করাই, হ্যাঁ, তখন একটা পাস্ট লাইফে নিয়ে গেলাম। হুম, তার যে আরেকটা পাস্ট লাইফে যখন আমরা নিয়ে যাচ্ছি, তখন তাকে যে মিডল অফ দ্য গ্যাপ, যে এই টাইমটা তুমি কোথায় ছিলে? হয় না? যে এই টাইমটা তুমি কোথায় ছিলে? আমরা জানতে পারি। কারণ ধরুন এই মৃত্যু হলো, সঙ্গে, সঙ্গে জন্ম তো হবে না। না, বা আবার এই মৃত্যুর পরে আবার সঙ্গে, সঙ্গে যাতে সেই টাইমটা তুমি কোথায় ছিলে? কি অনুভব করেছিলে? আমরা তাদের কাছ থেকে এগুলো একজনের তো নয়, এগুলো বিভিন্ন মানুষের থেকে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা গুরুরাও আমাদেরকে তাদের তো আরো বেশি নলেজ আমাদের থেকে। হুম, হুম, এই সমস্ত নলেজ যেরকম আমরাও দেখেছি পাস্ট লাইফে নিয়ে গিয়ে, আকস্মিক রেকর্ড দেখে এবং গুরুদের কাছ থেকেও আমাদের জানা। এবারে বলি জন্মান্তর অনেকে বিশ্বাস করে না। বা অনেক সময় হয় বাড়িতে বৃদ্ধ বাবা মারা গেল। তো তার ছেলের বিবাহ হয়েছে, তাদের নিশ্চয়ই সন্তানাদি হবে। তো দেখা গেল এমন একটা বাচ্চা হলো সেই বাবার বিহেভিয়ারের সঙ্গে সমস্ত ম্যাচ করছে। তার খাওয়া-দাওয়া সেরকম, তার কথাবার্তার টেকনিক, তার চলন-ধরন, তার চাউনি, তার কথা বলা, এই সমস্ত জিনিসগুলো তার সঙ্গে ম্যাচ আপ হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যদি আত্মা পরিবারকে না ত্যাগ করতে চায়, তখন ওই ফ্যামিলিতে আবার আসে, জন্ম নেয়। তো দেখা যায় যে ওই পরিবার ছাড়তে চাইছে না। ছেলে ছেলের সন্তান হয়ে, মানে বৌমা ছেলের ঘরে সন্তান হয়ে আসে। সে মেয়ে সন্তানই হোক, ছেলে সন্তানই হোক, ডাজন্ট ম্যাটার। কি? ম্যাম, আমরা তো অনেকটাই আলোচনা করেছি আমরা অনেক নানান বিষয় নিয়ে। আপনার কাছে একটা বিষয় যেটা হচ্ছে আমাদের জীবনের না এই আম কর্মটা, এই যে আমরা আগে একটা কথা বললাম যে কর্মটা ঠিক হয় কিনা? আপনি বলেছিলেন যে এটা দেখতে হয়। সবার হুম, আলাদা, আলাদা বিষয় থাকে। তো ম্যাম, কর্মটা আমাদের লাইফের কতটা ইম্পোর্টেন্ট? মানে আমরা যদি এখন শুরু করি ভালো কাজ করা হুম। বা আমাদের লাইফে যদি চাইছি ভালো কাজ করার পরেও এরকম অনেকেই আছে আমাকে এখানে বলে যে আমি এত কাজ ভালো করি তাও আমাদের একটা না কোনো জায়গায় গিয়ে একটা আঘাত পাই আমরা। তো আমাদের লাইফে কর্মটা কতটা ইম্পোর্টেন্ট এবং কর্মটা কিভাবে করলে আমরা এর আ ফলটা আমরা পেতে পারি? যদি আচ্ছা, বলেন। কর্মটা তো ইম্পর্টেন্ট। সবচেয়ে আগে আমরা এখানে এসেছি কর্ম করার জন্য। এই পৃথিবীতে কেন এসেছি? এই পৃথিবীতে ওটা একটা রিব কেজ। এটা বন্দি আছি এখানে আমরা। কেন আসি? আমাদের কিছু কর্ম রিলিজ করতে। আমাদের প্রত্যেকের লাইফে আম প্রচুর, প্রচুর ফাইলস জমে যায় আমাদের লাইফের। সেই কাজগুলো দেখতে হবে আমি যে পৃথিবীতে এলাম, কতগুলো কাজ করছি। এখানটা বোঝার আছে কিন্তু। আমি ভালোভাবে বোঝাবার চেষ্টা করছি। ধরে নিলাম কৌশিক তুমি কোনো অফিসে কাজ করো। ফর এক্সাম্পল। তো বস তোমাকে বলল, "এই দুটো ফাইলস নিয়ে যাও, তুমি কমপ্লিট করে নিয়ে আসবে।" তুমি বললে, "আজকে ভালো লাগছে না। সময় আছে করবক্ষনে।" এইভাবে তোমার ১০-১৫ টা ফাইলস জমে গেল। একদিন চাপ এলো অডিটের জন্য। যে করতেই হবে, আর কোনো ব্যাপার নয়। বস বলল, "কি হলো তুমি ফাইলগুলো করোনি? জমা করোনি?" তো তুমি বললে যে, "আচ্ছা আমি কতগুলো ইম্পোর্টেন্ট আছে আমি করে দিচ্ছি। আমি নেক্সট টাইম করে দেবো সবগুলো। এক্ষুনি এই মুহূর্তে সবগুলো হবে না, আমি ৪টে ৫টা করে দিচ্ছি।" বস বলল, "তাড়াতাড়ি করো, কোনো অসুবিধা তাড়াতাড়ি করো আর মানে আর সময় নেই। ৪টে ৫টা অন্তত করে দাও।" ঠিক সিমিলারলি আমাদের যতগুলো আমরা কত জন্মই পৃথিবীতে এসেছি, এই রিপ কেজে এসেছি আমরা নিজেরাও জানি না। তো আমাদের ফাইলস তো পড়েছে এই যে জন্মে আমি কর্মগুলো করেছি। নিশ্চয়ই খারাপ কর্মও কিছু করেছি, ভালো কর্মও করেছি। কেউ হুম, শুধু ভালো কর্ম করতে পারে না। কারণ আমি যখন মাটিতে পা রাখবো, কয়েকটা পোকাও তো মারা যাবে। মনে, মনে হয়তো কাউকে মনে, মনে গালিও দিয়েছি। হয়তো হাসব্যান্ড ওয়াইফ এর সঙ্গে ঝগড়া হতে মনে, মনে গালিও দিয়েছি। বা জোরে, জোরেও দিয়েছি। রাগের মাথায় কাউকে কিছু বলেছি। বাচ্চাদের মেরেছি। এরকমও তো হয়েছে। তো খুব ক্রিটিক্যাল না হলেও মানে একদম আমি স্টুডেন্টদেরও বলি না, ক্লিয়ারলি বলি। একদম বাস্তবকে তুলে ধরে আমার বেশিরভাগ ভিডিও বাস্তবকে নিয়ে। তো এগুলো তো খারাপ কর্ম। মনে, মনে ভাবছি বলে সেটা কর্ম হবে না। তো সেইরকম আমরা যতবার জন্ম নিয়ে পৃথিবীতে আসি, ততবার আমরা কিছু, কিছু কাজ করি। তার ফাইলস জমা হয়ে থাকে। ইউনিভার্স প্রত্যেকবার পাঠায় এই রিপকে যে যাও তোমার কর্মটা ক্লিন করে নিয়ে আসো। সবচেয়ে যদি বেশি ধরা যায় ৯ টা ফাইলস আমাদের বেশিরভাগ যদি খুব এতগুলো ফাইলস জমে যায়, অনেক ফাইলস জমে গেছে, ৯ টার বেশি আনা যাবে না। তো ৯ টা ফাইলস আমি নিয়ে এলাম। ইউনিভার্স বলল, "যাও ৯ টা ফাইল দিচ্ছি, নিয়ে কাজগুলো কমপ্লিট করে আসো।" তো যখন আমরা মাতৃগর্ভে থাকি, তখন ইউনিভার্সাল কানেক্টেড থাকি। কি করতে হবে আমরা সব জানি।
যখন আমরা ভূমিষ্ঠ হই তখনও সব জানি, তখনও সব বুঝতে পারি। পাস্ট লাইফের সবাইকে দেখতে পাওয়া যায়, বাচ্চারা কিন্তু দেখতে পায়। ওই জন্যই মা কখনো কাঁদে, কখনো হাসে, কখনো চমকে যায়। আগের জন্মের মা-বাবা সবাইকে ওরা দেখতে পায়। ধীরে, ধীরে কি হয়, পর্দা পড়ে যায়, এই সমাজ পর্দা পরিয়ে দেয়। আমি তোমার মা, ওই দেখো বাবা, ওই দেখো দাদা, ওই দেখো এই সমাজকে দেখতে, দেখতে সেই পাস্ট লাইফটা ধীরে, ধীরে ভুলতে থাকে। এরপরেও তার মোটামুটি নলেজ থাকে যে আমাকে কিছু করতে হবে। যখন বড় হয় ধীরে, 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 ধীরে তাকে এই যে সমাজের ব্লুপ্রিন্ট কি আছে, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, তোমাকে ভালো চাকরি পেতে হবে, তোমাকে শাদি করতে হবে, তোমাকে বাচ্চা পেদা করতে হবে। এই হচ্ছে তোমার কর্ম। বাবা, কাকা, দাদা, দিদিমা, দাদু সবাই যে আছে, তুমি ভালো স্টুডেন্ট, তুমি ভালো করে পড়াশোনা করো। এটা বেসিক নিড। কিন্তু কেউ বলে না যে তুমি কিছু ভালো কাজ করো। হয়তো বলে, খুব কম। তো এই ক্ষেত্রে বাচ্চা যখন ধীরে, ধীরে বড় হয়, তখন তার যে কি করতে এসেছিল সেই ফাইলস ভুলে যায়। তাহলে কি হচ্ছে, ফের পেন্ডিং। তাহলে কর্ম কি করছে, শুধু আমার, আমি খাবো, আমি পরবো, আমি শাদি করব, আমি বাচ্চা পেদা করব, আমি বাচ্চাকে দেখবো, আমার বউকে দেখবো, মা বাবাকেও দেখবো না, হয়তো এরকম। তো এই সমাজে সে ঘুরপাক খেতে 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 একদিন বুড়াপ্পা আসে, ফের মরে যায়। তাহলে ফাইলস কি হলো, ফের পেন্ডিং। তাহলে কর্ম আমাদের জীবনে ইম্পর্টেন্ট। তাহলে এই যে স্পিরিচুয়াল পার্সনরা কিভাবে এখানে এলো, এদের টাইম হয়ে যায়, বীজ অঙ্কুরোদ্গম হবার টাইম এসে যায়। তখন কি হবে, যখন যাদের কর্ম রিলিজ করার টাইম এসে যাবে, তাদের ভেতরে একটা স্পিরিচুয়াল ভুক আসবে। সে তখন চিন্তা করবে যে আমার তো সব কিছু আছে, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু তার যেমনই থাক, চলে তো যাচ্ছে, তবু কেন আমার ভেতরে এই পিপাসা যে আমি কিছু চাই, কিছু পাই। তখন ধীরে ধীরে সেই সংসার জীবনের থেকেও ধীরে ধীরে ত্যাগ আসবে তার, যে আমি কিছু করব সমাজের জন্য। শুধু মন্ত্র চ্যান্টিং এর কথা আমি বলছি না, বা ধ্যান করার কথাও বলছি না। সে কি করবে, কিছু মানুষের অনাথ বাচ্চা আছে, তাদেরকে খাওয়াতে যাবে কোথাও। কোনো বৃদ্ধা ওল্ড এজ হোম আছে, সেখানে কিছু জামা কাপড়, শীতের কম্বল টম্বল কিছু দান করার চেষ্টা করবে। কিন্তু কেউ দেখছে কারোর বাড়ি নেই, বা তাদেরকে আশ্রয় দেবার একটু চেষ্টা করবে। কুকুর বিড়াল পশু পাখিকে খাবার পুষবে না, কিন্তু ওদের কষ্ট দেবে না, পুষবে না, খেতে দেবে। কেউ কষ্টে আছে, তাকে কিছু টাকা দেবে। এই ভালো কাজের সঙ্গে তারা ধীরে ধীরে যুক্ত হতে থাকবে। এবারে দেখতে হবে যে আমরা কোন পারপাসে পৃথিবীতে এলাম। মানুষ বুঝতে পারেন যে আমি কোন পারপাসে এলাম, কি সেই পারপাস। মানুষ বুঝতে পারেন, অনেকেই কোশ্চেন করেন যে আমরা কিসের জন্য পৃথিবীতে এসেছি। দেখতে হবে সেই মানুষটা কোন কাজ করলে হ্যাপি থাকছে। অনেকে দেখবে কাউকে কিছু খাওয়াতে পারলে মনটা খুব খুশি হয়, যে গরিব মানুষটা খুব খেলো। সে তখন কি করবে, নিজে হয়তো অল্প টাকা সেটা বাঁচিয়ে আর একটা বাচ্চাকে কিছু দিল, খাওয়ালো, আরো ভালো লাগছে। তার মানে জানতে হবে এটাই তার পারপাস। আবার কেউ আছে পুজোতে মানে ভক্তি ভাব যার বেশি, সে খালি পুজো টুজো করে, ঠাকুরের সেবা করে, এইসব করে বেড়ায়, জানবে ওটাই তার পথ। আবার কেউ জানবে যে আমি মেডিটেশন করব, ধ্যান করব, জ্ঞান আনবো, হ্যাঁ, জানবে সেটাই তার শেষ পারপাস। সেটাই মানে এখানে বলতে চাইছি যে যেই কাজ করে সোল তৃপ্ত হয়, সেটাই তার পারপাস। এখানে পারপাস কিছু মানে এমন কিছু রকেট সায়েন্স নেই, বুঝতে হবে যেই কাজ করে আত্মতৃপ্ত হয়, যেটা করে আমার ভালো লেগেছে, আমি আরো করব, জানবে সেটাই তার সোল পারপাস। মানে একটা নেতার কাছে যে সে দুর্নীতি করছে এবং তার ভালো লাগছে, এটাই তার পারপাস বলতে পারছেন? চিটিং করছে, এটাই ফল তার তো পেতে পারপাস? হবে। ওটা সোল লেভেল থেকে ভালো লাগছে কি দেখতে হবে, নাকি এমনি মনটা ভালো, মন আলাদা, মন আর না, সে সোল। করে সে মজাইতে আছে। মানে এখন আমরা তো দেখতে পাই অনেক অনেক নেতা না, আমি আছে। এখানে বুঝিয়ে দিচ্ছি। আমি আমি বলবো না, আমি নেগেটিভ কথা বলি না। একটা মানুষ, সে কি করলো, একজনের কিছু ক্ষতি করে খুব খুশি হলো, খুব খুশি, খুব হ্যাঁ খুশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই করে সে মজা পাচ্ছে। হুম। কিন্তু সে যখন তার বিবেক জাগৃত হচ্ছে, সে কারোর কাছে না বলুক, নিজে তো ভাবছে কাজটা কি ঠিক করলাম, বিবেক দংশন যেটা। বিবেক দংশন। তাহলে সোল চাইছে না, ও আনন্দ পাওয়ার জন্য। এবং অনেক সময় জানে গুরু আমি, মানে এক একটা থাকে না গুরু আমি, আর রকেট চালারা আছে, তাদেরকে দেখাতে হবে আমি ওকে হারাবো মেরে, আজকে ওকে থিতো করব, ঠিক আছে। তো এই রকম যখন তাদের দেখাবার জন্য, কাউকে খুশি করাবার জন্য নিজে খুশি হচ্ছে, সেটা পারপাস নয়। পারপাস হচ্ছে আত্মা থেকে আসে, কারোর কথা শুনবে না। আমি যদি চাই আমি কোনো মানুষকে খাওয়াবো, হুম। আমার হাজবেন্ড বারণ করলেও আমি শুনবো না। আমার কাছে 10 টাকা থাকলেও আমি 10 টাকার বিস্কুট কিনে নিয়ে গিয়ে কাউকে দেবো। এই হচ্ছে সোল পারপাস। আমরা এতক্ষণ ধরে অনেক রকমের কথা বললাম এবং কথা বলার সাথে সাথে আমরা
একটা জিনিস আমার কাছে খুব লাগছে যে আপনি ম্যাম আধ্যাত্মিকতা বা পুজো করেন আপনি বলছিলেন। পুজো করার কথা বলছেন, পুজো করেন কিনা আমি জানি না সেটা। আপনি কি ভগবানকে বিশ্বাসী? মানে হ্যাঁ, ভগবানকে বিশ্বাসী, ভগবান বিশ্বাসী? বিশ্বাসী। তাহলে আপনি যখন ভগবান বিশ্বাসী এবং ভগবান যখন সব জায়গায় লিখে দিয়েছে যে আমার কাছে এসো বা আমার কথা শুনে বা আমার এই গীতা বা আমাদের যা, যা ধর্মগ্রন্থ আছে হুম, সেগুলো পড়লে আমরা মোক্ষ পেতে পারি। হুম। তো আপনার কাছে আমি কেন যাবো? বা আপনার আমি স্পিরিচুয়াল এই জার্নিতে কেন সাথে থাকবো? হ্যাঁ, এটা খুব ভালো কোয়েশ্চেন করেছো। মানে ক্রিটিক্যাল কোয়েশ্চেন, খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন। সাধারণ মানুষ, তোমার অডিয়েন্স হয়তো বুঝতে পারবে অনেকেই, কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারবে না। তবুও আমি বোঝাবার চেষ্টা করছি। মন্দির, মসজিদ, গির্জা, স্পিরিচুয়াল যে হোলি বুক আছে, যা কিছু আছে, আমরা প্রথম কোথায় যাই? আমরা যখন প্রথমে স্পিরিচুয়াল পারপাসে আসি, যে আমি মোক্ষ, মোক্ষ প্রথমে মানুষ জানে না, জানতেও পারে না মোক্ষ কি জিনিস। সেভাবে আমি স্পিরিচুয়াল হবো, তারপর ধীরে ধীরে মোক্ষের বায়না আসে যে আমার এটা চাই, মোক্ষ চাই। তো যখন যে মন্দির, মসজিদ, গীতা, যা কিছু হোলি বুক আছে, হুম, তো সেইগুলো মানুষ প্রথম কি করবে? ভালো কিছু বই পড়বে। বই পড়াতে আত্মজাগৃত হয়, আত্মার জাগৃতি হয়। মন্দিরে যখন যাচ্ছে কি দেখছে? দেবী দেবতারা সেখানে আছে। তাহলে আমার কিছুটা অবলম্বন। আমি তখন নিজেকে একটা ক্লাইম্বার্স গাছ, লাউ গাছ ধরে নিলাম। লাউ গাছ একটা ক্লাইম্বার্স, তাকে কি দিতে হবে? একটা লাঠি বা ওয়াল দিতে হবে, সে বেয়ে বেয়ে উঠবে। একা ওঠার ক্ষমতা নেই। তাহলে যখন আমরা কি করছি? পরিবারে কোনো দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, তখন আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করছি। তার কাছে যেন মনে হচ্ছে সবকিছু বলা যায়। সে আমাকে ক্রিটিসাইজ করবে না, আর আমাকে অপমানও করবে না, ইনসাল্টও করবে না। তাকে সামনে রেখে প্রার্থনা করছি, তুমি আমাকে রাস্তা দেখাও। তাহলে এটা কি হচ্ছে? প্রথমে হচ্ছে বহির জগৎ থেকে জ্ঞান নেয়া। বহির জ্ঞান বলা হয় একে, বাইরের জ্ঞান। এরপরে আমরা কি করছি? মনে শান্তি পাবো। অনেকে বলছে গীতা পড়ছে, আমি একটু গীতা পড়ি তো। সত্যি এটা হয়েছিল, তাই আমিও তাহলে এই পথে যাব। আমি রামায়ণ পড়তে শুরু করব। রাম পুরুষোত্তম ছিল। এখানে মহাভারতে দেখাচ্ছে কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম। তাহলে সে এত কিছু করেছিল, তখন হজ বড়লোক খিচুড়ি পাকাবে। আরে এখানে কেউ বলছে কৃষ্ণ ক্রিটিক্যাল ছিল, কৃষ্ণ যুদ্ধ করেছে, কৃষ্ণ যদি চাইতো সেখানে যুদ্ধটাকে থামানো যেত, তাহলে কেন থামালো না? ধীরে ধীরে কি হবে? সব খিচুড়ি বানাবে নিজের মনের ভেতরে। ঈশ্বরের কাছে হাজারবার যাচ্ছে, ঈশ্বর তো কোনো কথাই বলছে না। বলছে তুমি বলো না কিছু, আমি পথটা পাবো। কেউ বলছে গিয়ে আমি কি করব না করবো, কোনো ঈশ্বর জবাব দিচ্ছে না। তো তখন কি হচ্ছে? হোলি বুক পড়ছে, সবকিছু পড়ছে, তা থেকে গন্ডগোল হচ্ছে কোথায়? সব কিছু নিয়ে ভেতরে খিচুড়ি পাকাচ্ছে, কোনো দিশা পাচ্ছে না। যখন দিশা না পায়, তখন কে আসে? গুরু। গুরু তাকে পথ দেখাবে। তুমি একটা মোমবাতি, সোজা সরল ভাষায় আমি অডিয়েন্সকে বোঝাতে চাইছি। প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা দিয়া বা একটা মোমবাতি। মোমবাতির একা একা জ্বলার ক্ষমতা আছে? না, দিয়ার জ্বলার ক্ষমতা আছে? না। না। গুরু হচ্ছে একটা আগ বা দেশলাই কাঠি, জ্বালিয়ে দিল তোমার ভেতরে। কার ভেতরে? সাধক বা সাধিকারা, যে জ্বলছে, দংশন, এ কি বিষ, যাতনা, ভেতরে আমি কি চাই? স্পিরিচুয়াল চাহিদা, আমার আর কিচ্ছু চাই না, না খাওয়া ঘুম তার উঠে যায়। গুরু যখন এসে তার শক্তি দিয়ে, দেশলাই কাঠি দিয়ে তার ভেতরের দিয়াটা জ্বালিয়ে দিল, তখন কি হলো? তার ভেতরটা রোশন হলো। গুরু কি দিয়ে দিল? তার শক্তি দিয়ে জ্বালিয়ে দিল, তার আত্মাটাকে জাগৃত করা হলো। এটা সত্যিকারের দেশলাই কাঠি নয়, না। এটা আমি বোঝাবার জন্য বলছি। আত্মাটাকে জাগৃত করে দিল। এবারে গুরু কি করে? তাকে কিছু ক্রিয়া দিল, যে তুমি প্রথম প্রথম বেসিক লেভেলে কি হয়? তুমি এই মন্ত্রটা চ্যান্টিং করবে, তার মনটা শান্ত হবে ধীরে ধীরে। তো এই যে দেয়া, আর যখন শিষ্য যখন সেই মন্ত্রটা চ্যান্টিং করছে বা 5 মিনিট 10 মিনিট ধ্যান করছে, সেটা হচ্ছে ওই ওতে ঘি বা তেল দেয়া হচ্ছে ওই দিয়াতে। বোঝাতে পারছি? হুম, হুম, হুম। স্টুডেন্টের ভেতরে যে দিয়াটা জ্বলছে, তাতে তো তেল বা ঘি দিতে হবে। যখনই মন্ত্র চ্যান্টিং করছে, যখনই কিছু কাজ করছে, গুরু দ্বারা যে ক্রিয়া দিয়েছে সেটা কাজ করছে, তখন কি হচ্ছে? ভেতরে ওই দেওয়া তেল বা ঘি। কিন্তু একটা সময় ঘি বা তেল তো ফুরিয়ে যাবে। গুরু যদি সরে আসে, তখন সাধক বা সাধিকা ছটপট ছটপট করবে। কেন? অক্সিজেন নেই, ভেতরে অক্সিজেন নেই, অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে না। গুরু আবার এলো, কারণ এ চাইছে গুরুজির সঙ্গে আমাকে দেখা করতে হবে, কানেকশন করতে হবে, আমি বাঁচবো না, আমি কি করে? আমি রাস্তা পাচ্ছি না, ব্লকেজ হয়ে গেছে রাস্তা। গুরু হলো
অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবার পথ। গুরু আবার যখন আসবে অক্সিজেন পাবে, আবার সেই দিয়া জ্বলবে, ধীরে 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 দিয়া জ্বলবে। এইভাবে সে তখন কি করবে, বাইরে মন্দিরেও যাবে, মসজিদেও যাবে, সে যে ধর্মেরই হোক যাবে, হোলি বুক পড়বে, গুরু জ্ঞানে সমৃদ্ধ হবে ধীরে ধীরে। গুরু জ্ঞানে যখন সে সমৃদ্ধ হবে, সে বুঝতে পারবে যে গুরুর আমার কেন প্রয়োজন আছে, গুরু ছাড়া মোক্ষ লাভ সম্ভব নয়। এরপরে একটা সময় আসবে, গুরু কি করবে, কি শেখাবে, এবার তুমি মন্দির মসজিদ ছাড়ো, বাইরের জ্ঞান খুব হয়েছে, চোখ বন্ধ করো, অন্তরে দৃষ্টি দাও, অন্তর জ্ঞান নাও, এবার অন্তরে প্রবেশ করো, অন্তর ধ্যান বলা হয়। মানে আমাদের এই মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে আমাদের বডির ভেতরে তাই আছে। ইউনিভার্স আমাদের এমনভাবে তৈরি করেছেন, এর মধ্যেই আকাশ, জল, পৃথিবী, বায়ু, আকাশ, তারা, চাঁদ, নক্ষত্র সব কিছু আছে। বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের এই বডিতে আছে। গুরু তখন বলবে খুব হয়েছে, আর বাইরে নয়, এবার ভেতরে যে ভগবান আছে, আত্মা আছে, তাকে জাগৃত করো, আর মন্দিরে তোমার যাওয়ার দরকার নেই। তখন বহির গুরু থেকে অন্তরের গুরুতে আসবে। অন্তর্গুরু যখন জাগবে, যে গুরু দীক্ষা দিয়েছিল সেও ধীরে ধীরে চলে যাবে, বলে আমার কাজ শেষ, এবার তুমি অন্তর্গুরুতে জাগৃত করো। সে তখন কি করবে, নিজেই ধ্যানে বসে নিজের যে পাওয়ার আছে সেই পাওয়ারকে গুরু জাগৃত করে দিয়েছিল, নিজের ভেতরে যে যে ভগবান আছে তাকে জাগৃত করবে, ইউনিভার্সাল কানেক্টেড হবে, ইউনিভার্স থেকে ডাউনলোড হবে নিজের ব্রেনে, সেটাই হচ্ছে আকস্মিক রেকর্ড লেখা হয়। তোমাকে কতগুলো প্রশ্ন দিতে, আকস্মিক রেকর্ডেরও আমি নিয়ে চলে এলাম, দেখো। তাহলে সাধক কি করছে, এটা অনেক দিন যাত্রা, একদিনে হয় না, একদিনে কিছুই হবে না। যখন ধীরে ধীরে তার বহির্গুরু চলে গেল, তখন এলো অন্তর্গুরুর প্রকাশ, ইউনিভার্সাল কানেক্টেড হবে। ইউনিভার্সে যখন ক্রাউন চক্রে এনার্জি উঠবে, তখন ইউনিভার্স কি করবে, অ্যান্সার দেবে কোশ্চেনের এবং কিছু জ্ঞান দেবে। সেই জ্ঞান চোখ বন্ধ করে, গুরুরা লিখে গেছে পাথরে, বহু আগেকার যুগে পাথরে লিখে গেছে, নদীর চড়ায় লিখে গেছে, সেগুলো ডিলিট হয়ে গেছে। মানুষ এখন কি করছে, আকস্মিক রেকর্ড হিসাবে সেটা চোখ বন্ধ করে লিখছে বসে বসে, এই জ্ঞান। সেই নলেজ যদি না লিখে রাখা যায় তাহলে আমরা ভুলে যাই, কারণ স্পিরিচুয়াল নলেজ বেশিক্ষণ থাকে না। যেরকম গীতা জ্ঞান দিয়েছিল, তো মাত্র ক মিনিটে দিয়েছিল গীতা জ্ঞান, 9 মিনিটে। 9 মিনিটে কি করে দিয়েছিল, আমার মনে নেই, এটা সত্যি কথা। 9 মিনিটে গীতা জ্ঞান দিয়েছিল, তার মানে দ্বৈত থেকে অদ্বৈত হয়ে গেছিল কৃষ্ণ আর হনুমান ছিলেন তো, অর্জুন না ওরা ছিল, শুনছিল, মানে জ্ঞানটা দিচ্ছিলেন কৃষ্ণ অর্জুনকে দিয়েছিল রথের মধ্যে, হ্যাঁ রথের মধ্যে, তো দ্বৈত থেকে অদ্বৈত হয়ে গেছিল, তাই 9 মিনিটে এটা কমপ্লিট করেছে। এবং ওই সময় সুষুম্নাতে ফেসে গিয়েছিল অর্জুন, বলা হয় সুষুম্নায় ফেসে গিয়েছিল। সুষুম্না নারী মানে হচ্ছে স্পিরিচুয়াল নারী, সরাসরি কুণ্ডলিনী শক্তির সঙ্গে আমাদের ক্রাউন চক্র অ্যান্ড ইউনিভার্স কানেক্টেড। তো সুষুম্না নারী যেটা কুণ্ডলিনী আমাদের আছে, তো যখন এখানে থাকবে তখন অনেক বড় জিনিসও থোড়া টাইমের মধ্যে হয়ে যায়। ম্যাম, এই ধরনের যারা জার্নিতে থাকে তারাই কি আকাশিক রেকর্ডসের সাথে যুক্ত হয়ে যায়? না, তারা এটা কি আলাদা আকাশিক করে, রেকর্ড দেখতে পারে? এটা হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমি আকস্মিক রেকর্ড দেখবো, চেষ্টা করে, বা অনেক সময় গুরুদেব থেকে নলেজ নেয় যে কিভাবে দেখবো, তাহলে এটা আলাদা করে একটু শিখতে হয়। যদি কেউ শুধু ধ্যান মেডিটেশনের মধ্যে থাকে, চোখ বন্ধ করলে অনেক কিছুই দেখতে পায়, কিন্তু সে যদি বলে আমি এটা দেখবো না, তো দেখবো না। যদি দেখতে চায় অবশ্যই কিছু টেকনিক আছে, শিখলে নিশ্চয়ই সে দেখতে পারে। অনেকে নিজে নিজে চেষ্টা করে যে আমি নিজে নিজে দেখবো, চোখ বন্ধ করে করে, অনেক ধ্যান করতে হয়, অনেক নিজে নিজে meditation। বলছেন, এরকম অনেকে আছে যারা নিজেকে চিনতে পারে না, মানে হু এম আই, এরকম একটা ব্যাপার থাকে যে আমি কি, আমি বা কে, আমি কে, মানে আমি কেন এসেছি পৃথিবীতে। এটাই তারপর তো সর্বপ্রথম জানতে হবে যে আমি কে। আমার মনে হয় যে আপনি তো মেডিটেশন করান, তো যারা যারা মেডিটেশন করে তারা তো দেখতে পাবে যে আমি কে, মানে এটা সময় সাপেক্ষ জিনিসটা। তারপর কি মনে হয় না যে তারা দেখতে পারে? না, আমি কে প্রথম তো এটাই আসবে যে আমি কে, আমি কে প্রথমে আসবে স্পিরিচুয়াল জার্নিতে, এটাই আমি কে। আমি যদি কাউকে, আমাকে কেউ বললো যে আমার পরিচয় দিতে, আমি বললাম আমি সুজাতা অধিকারী, তাহলে এই নামটা আমাকে কে দিয়েছে, মানে বাবা মা, আমার পেরেন্টস দিয়েছে, তাহলে এটা আমি নাও। এই বডিটা যদি আমি বলি, এই বডিটা কি আমার নাও, না পেরেন্টস দিয়েছে, পেরেন্টস বডিটা না দিলে আমি কোথায় পেলাম? আমি নিজের থেকে বডিটা ধারণ করার ক্ষমতা আছে, আমি গ্রোথ করছি, হ্যাঁ, কিন্তু বডিটা তো আমাকে আমার পেরেন্টসের দান, পেরেন্টস ছাড়া তো আমার বডি, আমি পৃথিবীতে আসতে পারতাম না।
কোনো পেরেন্টস ছাড়া বাচ্চা জন্ম নিতে পারে কি? না। তাহলে এটা কি আমি? নো। এই হাতটা আমি? নো। হাতটা আমার, ওই মোবাইলটা তোমার, তাহলে ওটা তুমি হলে? এই মাইক্রোফোনটা তোমার, আমি যদি আমারই বলি মাইক্রোফোন, তাহলে এই মাইক্রোফোনটা কি আমি? তুমি যে টি শার্টটা পরে আছো ওটা তোমার, তার মানে কি ওটা তুমি? তোমার যেটা সেটা তুমি হয় কি? না, কোনোদিনই না। বহুত ক্রিটিক্যাল কোশ্চেন, এটা বুঝতে হবে। আজকে আমি যে চেয়ারটায় বসে আছি, চেয়ারটা আমি বললাম আমার, তোমার চেয়ার, আমি বলছি এটা আমার চেয়ার। তো যেটা আমার সেটা আমি কি করে হতে পারি? আমার হাজবেন্ড সেটা আমার কি করে হয়? আমার বডি যেটা আমার সেটা আমি কি করে হয়? তাহলে আমি কে? আমি হচ্ছে আমাদের বডির ভিতরে যে দুটো চোখ আছে, চোখ হচ্ছে লেন্স, আমরা যখন চশমা পরি লেন্স, তাহলে চোখ দুটো আমার নয়, আমরা কি বলবো চোখ আমার, কিন্তু আমি নই। কান দিয়ে আমি শুনতে পাচ্ছি, আমি মানে ডাক্তারের কাছে গিয়ে হয়তো বললাম আমার কানটা একটু ফুরিয়ে দিন তো, আমি গয়না পরবো, তাহলে সেটা আমি নই। কিন্তু কান দিয়ে শুনতে পাচ্ছি, কান কিছু হচ্ছে শোনার কাজ করছে। মুখ দিয়ে কথা বলছি, স্পিক করছি, মুখটা আমার, আমি বললাম আমার মুখটা বন্ধ হয়ে যাক বা আমি বন্ধ রাখবো, আমার মুখটা আমি বন্ধ রাখবো, কিন্তু আমি বন্ধ হচ্ছি না। চোখ দিয়ে আমি দেখছি, আমি কি বলবো আমার চোখ দিয়ে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। তাহলে যেটা আমার চোখ সেটা কি করে আমি হতে পারে? আমি বললাম আমার চুলটা খুব সুন্দর, তাহলে সেটা আমি কি করে হতে পারে? তাহলে এর ভেতরে যে দ্রষ্টা ভাবে আছে, যে দেখছে, বিয়ন্ড আমি, মানে বডির বিয়ন্ড যে আছে, যাকে ধরা যায় না, মারা যায় না, কাটা যায় না, রোদে শুকানো যায় না, কেউ নয়, সেটাকেই তো বলা হচ্ছে শুদ্ধ, যে যার কোনো জন্মই হয়নি, যার কোনো মৃত্যুও নেই। আমাদের বডির জন্ম হয়েছে, আমার জন্ম হয়নি। আমি আদি, আমি অনন্ত, আমি আদি, আমি অনন্ত। আই এম ইউনিভার্সাল পাওয়ার, সুপ্রিম এনার্জির অংশ, নট আই এম বডি। আমি কে? আমার ভেতরে সেই দ্রষ্টা ভাবে যে দাঁড়িয়ে আছে, সেই দ্রষ্টা ভাবকে জাগৃত করতে হবে। সে আছে এই ভিতরেই আছে। এটা একটা পুতুল, এর ভেতরে একটা মানুষকে ছুপানো হয়েছে, ধরে নাও শোল, যে সব কিছু দেখছে, অন্তর্যামী। আমরা কি করছি প্রত্যেকে, এখানে আরেকটা কথা আমি পডকাস্টের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানের অংশ, ঈশ্বরের অংশ। আমরা ভুলে গেছি ঈশ্বর কোথাও নেই, ঈশ্বর আছে আমাদের ভিতরে। তাকে যখন জাগৃত করা হবে, আমরা বলি না যে একটা মানুষ খুব দান ধ্যান করছে, খুব ভালো কাজ করে, আমরা তখন কি বলি ওই মানুষটা ভগবানের মতো, দেবতার মতো বলে তো। তাহলে মানুষই তো ভগবান, আর মানুষই তো একদম কিট, মানুষই তো জানোয়ার, তাই না? এটা হয়তো পডকাস্টের সামনে বোঝাবার জন্য আমি ক্লিয়ারলি বলছি, মানুষই জানোয়ার, মানুষই দেবতা। তাহলে মানুষ কখন দেবতা হয়? যখন চক্র রাইজ হয়, যখন চক্রের নিচের চক্রে মানুষ থাকে, তখন জানোয়ার স্বভাবের হয় মানুষ, কিচ্ছু জানে না, তার শুধু তিনটে জিনিস, আহার, নিদ্রা, মৈথুন, এই তিনটে জিনিসের মধ্যে থাকে। এবং এটা কখন হয়? যখন অ্যানিম্যাল থেকে প্রথম মানব জন্ম হয়, প্রথম মানব জন্ম অ্যানিম্যাল থেকে হয়, তারা এর ওপরে উঠতে পারেন। এর ওপরে চক্রে যে আরো কত পার্থিব সুখ বলবো না, স্পিরিচুয়াল সুখ আছে, আত্মসুখ আছে, তারা সেটা জানেই না যে এর ওপরে কি। একটা কুয়ার মধ্যে একটা মেন্ডক, কি বলে, ব্যাং আছে, তো সে জানলো এই কুয়াটাই ওর পৃথিবী। একটা পাখি জানছে ওপরে অনেক বড় আকাশ, সে বলছে না না এটাই ঠিক। তো মানুষ যখন নিচের চক্রে বাস করে, তখন তার কাছে ওটাই সব, তার কাছে ওই জগৎটা ছাড়া আর কিছু নেই, যে উপরে যে আরো কিছু আছে জার্নি। আমাদের যে চক্রগুলো পরপর যদি আমরা দেখি, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে প্রায় লোয়ার চক্রে বাঁচে, তিনটে চক্রে বেশিরভাগ বাঁচে, আবার দেখা যায় দুটো চক্রে আছে, যেমন পৃথিবী তত্ত্ব, মূলাধার চক্র আর স্বাধিষ্ঠান চক্র। মণিপুর চক্রেও খুব কম লোক ওঠে, মণিপুর চক্রে যারা ওঠে তারা তাদের মান সম্মান প্রতিষ্ঠা, নাম ডাক, তাদের বুদ্ধি, তাদের পয়সার পাওয়ার, নিজের শরীরের পাওয়ার, সবকিছু অ্যাক্টিভ থাকে। যেমন লিডারশিপ, যারা যারা নেতাগণ, যারা বড় বড়
জায়গায় চাকরি বাকরি করেন, পয়সা আছে, তারা মণিপুর চক্রে বাস করে। এইটুকুতেই মানুষ থাকে, এখানেই মারা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাধিষ্ঠান চক্রে বাঁচে, ওখানেই মারা যায়। সারাক্ষণ শুধু অ্যানিম্যাল পশুতত্ত্ব নিয়ে চিন্তা। তাহলে প্রথমে কি আসে, মানুষ যখন লোয়ার চক্রে বাঁচে তখন হচ্ছে পশুতত্ত্বে মানুষ বাঁচে। পশুরা কি করে, খায়, ঘুমায় আর বাচ্চা পেদা করে, এই তো ওদের কাজ। ভবিষ্যতে কোনো চিন্তা নেই। না। কোনো কুকুর বলবে না যে আমার তো বাচ্চাটা হলো, এবার এর একটা এলআইসি করে দিতে হবে, ঠিক আছে? বা কোনো কুকুর বলবে না আমার বাচ্চাটাকে একটা আমি স্কুলে পাঠাবো, কিছু ব্যবস্থা করো। কি একটা ফ্ল্যাট বাড়ি কিনতে হবে, আমাদের তো ফ্যামিলিটা অনেক বড় হয়েছে, কোনো কুকুর বলবে কি? আমি বারবার বলছি, আমার পডকাস্ট যে দেখবে তোমার অডিয়েন্সরাও হাসবে, কিন্তু এটাই বাস্তব। সত্যি কথা। কোনো কুকুর বলবে না, কোনো বিড়াল বলবে না যে ছুটি পড়েছে চলো আমরা লাগেজ নিয়ে বেড়াতে যাই। এটা কার্টুনে সম্ভব, বাস্তবে নয়। এদের হচ্ছে পাশবিক বিদ্যা। আহার, খাবার দুটো পেলেই ঘ্যাঁ ঘাউ মিউ মিউ, ঘুম পেলো যেখানে পারলো ঘুমিয়ে পেলে, এদের সব বেড সমান, বাচ্চা পেদা করতে হয় প্রকৃতির নিয়মে, করছে। কিন্তু মানুষ কি করছে, মানুষের চাহিদা আছে। বাচ্চা হলো তার এডুকেশন, তাকে ওয়েল এডুকেশন চাই, ঘর বাড়ি চাই, খাওয়া দাওয়া ভালো চাই, নিজেরা কিভাবে ভালোভাবে বাঁচবে। যখন তার মনে এই বিকাশ আসবে যে না, এবারে আমাদের বাচ্চাদের ভালো করে মানুষ করতে হবে, আমরা উন্নতি করব, বাড়ি ঘর করব, গাড়ি কিনবো, টাকা পয়সা, তখন তার হচ্ছে মনুষ্যত্ব। পশু তত্ত্ব থেকে জাগৃত হয়েছে, মনুষ্যত্বে ওঠে, মনুষ্য তত্ত্বে উঠলো। মনুষ্য তত্ত্বে যখন বাঁচলো তখন কি করলো, অনেক টাকা পয়সা হয়েছে, খুব হয়েছে, সব কিছু আছে, এবার একটু মানুষকে দেবো। কে গরিব আছে তাকে একটু কিছু, কারুর ঘর বাড়ি নেই, একটু কে খেতে পাচ্ছে না, কেউ কাপড় পাচ্ছে মানুষ না। কিন্তু এখানেও একটা করে নিজের মানে আমি আমি এটা আমি অনেকে বলেছি ম্যাম, আপনি খেয়াল করবেন, আমরা যখন মানুষকে এরকমভাবে হেল্প করি না, যখন আমি করলাম, আমার ভেতরে একটা ঘমন্ড চলে আসে যে আমি না তাকে হেল্প করেছি। এটাই তো কথা, এটাতে আমি বলে দিচ্ছি, ঘমন্ড এই ভাব নিয়ে নয়। যখন ধরো একটা ভিখারি বাড়িতে এসেছে, সে যখন, আমার গুরু এইভাবে আমাকে শিখিয়েছেন যে খাবারটা সে হয়তো বললো মা দুটো কিছু পাওয়া যাবে, আহার করব, তো তাকে সেবাভাবে দিতে হবে যে তুমি আমাকে এই সুযোগটা দিয়েছো, তাই আমি তোমাকে এটা দিচ্ছি। এরম নয় তুমি খিদে পেয়েছে আমি দিলাম বলেই তুমি খেলে, তোমার পেটটা ভরলো। এই থটসে যখন এলো, সেটা কি হলো, অহংকার। অহংকার চলে এলো, এই অহংকারের পতন আছে। তার মানে তুমি নিজেকে কর্তা ভাবছো। তাহলে তুমি কি করছো, ইউনিভার্সে স্মরণ করলে যে স্পিরিচুয়াল হবে, সে কি করবে, এই ভগবান তুমি আমাকে আজকে এই সুযোগটা দিয়েছো, মানুষটার পেটটা ভরেছে। এবারে আরেকটা কথা বলে রাখি, কোনো মানুষকে যখন আমরা কোনো আলোচনা করি, কাউকে খারাপ কথা বলি, আমরা আমাদের স্বভাব তো, মানুষের স্বভাব এটা যে আমার মতো সবাই হবে না, বা আমার যেটা ভালো লাগে তার মধ্যে আমি নাও পেতে পারি। তাই বলি যখন আমরা তার জন্য নিন্দা করি, কারণ কটূক্তি করছি, তো জানবে সবার মধ্যে পরমাত্মার বাস। আমার গুরুজি শিখিয়েছেন সবার মধ্যে পরমাত্মার বাস। তার মানে তুমি তার নিন্দে করছো মানে পরমাত্মার নিন্দে করছো। নিন্দে করা মহাপাপ, কিন্তু আমরা মানুষরা কি করি, সেগুলো বেশি বেশি করে চা পাকোড়া নিয়ে বসে বসে করি, আরো মজা হয়, গসিপ। গসিপ। কিন্তু যারা বুঝে যাবে, যারা আমাদের মতো স্পিরিচুয়াল, তারা কি করবে, তার ভালো দিকটা দেখবে। আমি কিরকম শেখাই, দুটো মানুষের মধ্যে, দুটো বাড়ির মধ্যে ঝগড়া হচ্ছে, মহিলারাই বেশি গালিগালাজ করে কিন্তু, ঠিক আছে? তো আমি দূর থেকে বক্তা হিসাবে দেখি এবং এটাই শেখাই যে ও যত বকছে, যত চেঁচাচ্ছে, যত গালি দিচ্ছে, ওর ভেতরে একটা কোনো কষ্ট আছে। সেই কষ্ট থেকে কিন্তু বেরিয়েছে। যার ভেতরে সুখ আছে সে কিন্তু দেবে না। যার ভেতরে অনেক টাকা পয়সা আছে বা শান্তি আছে, যদি একটা রিক্সাওয়ালা তাকে যদি একটু গায়ে জল ছিটিয়ে যায়, সে বলবে কষ্ট করে মানুষটা যাতে, ছাড়ো না আমি মুছে নিচ্ছি। সে এইভাবে দেখবে। যারা বুঝবে, বিবেক যার আছে, যে দেবতার মানে মানুষকে হেল্প করব, সে এই জায়গা থেকে দেখবে যে ওর কষ্ট হচ্ছে, ছেড়ে দাও, ওকে বলতে দাও, ও বলুক, ও পরে বুঝবে যে কেন বলছে। ঠিক আছে? এই হচ্ছে মনুষ্যত্ব থেকে দেবত্বতে আসা। দেবতা মানে দেবতা, আমি দেব, কিছু দেব, এই দেবতার পাওয়ারে আসা। সে কিন্তু পছন্দ করবে না কারোর থেকে কিছু নেব, কোনোদিন পছন্দ করবে না। সে দিতে পারলে খুশি। তবে দেবারও আর একটা ব্যাপার আছে। আমার গুরুজি, আমি বারবার গুরুজির নাম করি এই কারণেই, গুরুজি শিখিয়েছেন সত্যিকারের যেখানে দরকার সেখানে দাও, যেখানে দরকার নেই সেখানে দিও না। আমরা অনেক সময় দেখবে কৌশিক, আমরা অনেক বাড়িতে গেছি, তাদের হয়তো অনেক আছে, হয়তো আমি চেষ্টা করলাম একটা ভালো কিছু দেওয়ার, তাদের কাছে সেটা ম্যাটারই করলো না, ওই রেখে দে সাইডে, আবার একটা কেউ কুটুম্বিতে এলে তাকে দিয়ে দিবি।
হয় এরকম, হ্যাঁ, ঠিক হয়তো হয় এটা। খুব গরিব মানুষ হুম, ইনভাইট করেছে, মানে একটা বড় লোকের বাড়িতে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান আছে, হুম, হুম, হুম। তো একটা গরিব মানুষকে ইনভাইট করেছে, আত্মীয়র মধ্যে পড়ছে, ইনভাইট করেছে, এটা বাস্তব সত্য, একে বাদ দেওয়া যাবে না, লোককে দেখাতে হবে, সবাইকে বলেছে, একে বলেনি। এ কি করলো, এদের সম্মান রাখতে ধার দেনা করেও একটা সোনার কিছু জিনিস কিনে নিয়ে তাকে দিতে গেল। সামনে অনেক সময় অপমান করবে, কি তুই কেন এনেছিস, তুই কোথায় পাবি, এমনিতেই তো খেতে পাস না। বা যদি একটা ভালো শাড়িও আনে, বলবে যে কিছু গিফট আনে, রেখে দেবো, কত টাকা দামি আর জিনিস আনলে রেখে দে, কাউকে আবার দিয়ে দিবি। এইরকম মনুষ্যত্ব অনেক মানুষ বাঁচে। তো তাদের সেখানে না ডোনেট করাটাই ভালো। ডোনেট এমন জায়গায় করা উচিত যেখানে সত্যিকারের চাহিদা আছে, একটা মানুষ ক্ষুধার্ত, একটা বাচ্চা সত্যিকারের দুটো জামা কাপড়ের প্রয়োজন। তবে এখন ভিক্ষাবৃত্তি বেড়ে গেছে, মার্কেটিং এসে গেছে, সেখানটাও দেখতে হবে যে এ কি রোজ ভিক্ষা করে খাচ্ছে, না একটা বয়স্ক মানুষের কেউ নেই, সে ভিক্ষা করছে, তাকে আমরা সাপোর্ট করতে পারি, এই জায়গাটা জানতে হবে। অনেক সময় বৃদ্ধ বৃদ্ধারা আসে না, হুম, দেখার কেউ নেই, না, খাটতেও পারবে না, কিন্তু তাদেরকে দাও। কিন্তু অনেক সময় আছে যারা কাজ করতে পারবে, কারোর বাড়িতেও তো কাজ করতে পারে, হুম, কিন্তু তাদের ওটা ভিক্ষাবৃত্তি পেশা, হুম। যে এত ঘন্টা আমি ভিক্ষা করলে এত টাকা পাবো। আজকাল তো ছেলেরা হিজড়া সেজে ভিক্ষা করে। এরকম বহু কিছু আছে। প্রচুর আছে দেখা যায়। বাচ্চাকে ভাড়া করে নিল, কোলে হ্যাঁ। নিয়ে মা হয়েছে, হুম। যাচ্ছে ভিক্ষা করতে। তো এগুলো ঠিক নয় কিন্তু। তো এগুলো হচ্ছে অপাত্রে দান, এগুলোকে পাপ বলা হয়, অপাত্রে দান। ম্যাম আমাদের এই যে পডকাস্ট আপনি যে এসছেন, এই পডকাস্টে কে পডকাস্টে লেখা আছে কে মানে হচ্ছে কৌশিক আর কিংশুক, মানে ক্যামেরার পেছনে কিংশুক বসে, আচ্ছা, আমার নাম কৌশিক। আচ্ছা। তো ম্যাম এই যে আমরা দুই ভাই মিলে যে ৩ বছর হতে যায়, বলতে গেলে ৩ বছর হতে যায়, এবং আমরা কাজ করছি, একসাথে কাজ করছি, বাধা বিপত্তি অনেক রকম এসছে, এবং লাইফে আমরা অনেক কোম্পানি দেখেছি যারা বন্ধুদের সাথে করছে, ভেঙে যাচ্ছে, ভাইদের সাথে করছে, ভেঙে যাচ্ছে, এবং ভাইদের সাথে করে তারা আজকে বিশাল সাকসেসফুল লাইফে, নামের থেকে শুরু করে সব কিছু থেকে। তো আপনার কি মনে হয় যে ভাই বোনের যে সম্পর্ক, বাবা মার সম্পর্ক, এই যে ডিএনএ এর একটা কানেকশন, এটা কি কোনো না কোনোভাবে লেখা থাকে? না, ডিএনএ কোথাও লেখা থাকে না, ডিএনএ হলো একটা প্যাটার্ন। ডিএনএ হলো একটা প্যাটার্ন, এই ডিএনএ প্যাটার্নটা শুধুমাত্র যে ভাই বোনেদের সঙ্গে থাকে সেরকম নয়। আমরা ডিএনএ বয়ে বেড়াচ্ছি পূর্বপুরুষ ধরে। মানে ধরো, তুমি, তোমার শরীরের ভিতরে ডিএনএ আছে তোমার মার তরফ থেকে, মাতৃকুল পরস্পর যাচ্ছে, পিতৃকুল, যেহেতু মা বাবার মিলনে মানুষের জন্ম, তাই পিতৃকুলের সমস্ত যে পূর্বপুরুষরা আছে তাদের ডিএনএ কিন্তু আছে। এছাড়া ভাই বোনের কার্মিক সব কিছু কিন্তু একসঙ্গে মিলিত হয়েছে। এবারে আমি আরেকটা এখানে বলতে চাইছি ভয়ঙ্কর তথ্য, যেটা অনেক মানুষ জানে না। এই ডিএনএ গুলো, আমরা তো প্রত্যেকটা মানুষ বাবা এবং মার ডিএনএ বয়ে বেড়াই, প্রত্যেকটা মানুষ। মহিলাদের ক্ষেত্রে কি হয়, বিয়ে হয়ে যখন আসে আবার হাজবেন্ডের ডিএনএ বইতে হয়, হাজবেন্ডের মা বাবার। তার মানে মহিলাদের ক্ষেত্রে নিজের মা বাবা হলো ডিএনএ, আবার যখন বিয়ে হলো তখন হাজবেন্ডের মানে বাবা মার ডিএনএ আমাদের শরীরের মধ্যে এন্টার করছে, হাজবেন্ড ওয়াইফ মিলিত হবে, তাহলে ডিএনএ অবভিয়াসলি চলে আসছে। এবারে একটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছি, কোনো মহিলা বা পুরুষ যদি অন্য কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক বাইরে রাখে, কারণ এখন অনেক মেয়েরা কলেজে যারা পড়ছে, অনেক মেয়েরা, বেশিরভাগ মেয়েরা অনেক জনের সঙ্গে সম্পর্ক রাখছে, শারীরিক সম্পর্ক রাখছে, তো প্রত্যেকের ডিএনএ বয়ে বয়ে নিয়ে এসে শরীরের মধ্যে এন্টার করছে, জড়ো করছে। এর মধ্যে কি হচ্ছে, শরীরের বিভিন্ন রকম প্রবলেম আসছে। নমস্কার, আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমি অনলাইন বা অফলাইনের মাধ্যমে অনেক কিছু সাবজেক্ট শেখাই। এছাড়া স্পিরিচুয়ালিটির কোর্স আমি করিয়ে থাকি। যারা মনে করছেন যে জীবনে স্পিরিচুয়ালিটিতে, সংসার জীবনে এসেও কিভাবে স্পিরিচুয়ালিটিতে আপনি গ্রো করবেন, শিখিয়ে থাকি, অনলাইন অফলাইন দুটোর মাধ্যমেই শিখিয়ে থাকি। এছাড়া আরও অনেক কিছু এনার্জি সায়েন্সে শিখিয়ে থাকি, যেরকম রেকি, এঞ্জেল হিলার, এই সমস্ত কিছু, বহু কিছু কোর্স আমি শিখিয়ে থাকি। শুধু আমার নাম্বারে আপনারা কল করুন এবং ডিটেলস জানতে আমাকে কল করতেই হবে, সব তো বলা সম্ভব নয়। তাই আমি চাইবো প্রত্যেকটা মানুষ জেগে উঠুন, আপনাদের ভেতরের পাওয়ারকে জাগিয়ে তুলুন। প্রত্যেকটা মানুষই পারেন সব কিছু করতে, কারণ ডিএনএ মানে কি, ডিএনএর মধ্যে পূর্বপুরুষের স্মৃতি, তুমি কাকে বয়ে নিয়ে এসেছো তোমার শরীরের ভেতরে, এটা দেখতে হবে। সাপোজ একটা কলেজ লড়কি কলেজে যায়, ৫টা ১০টা ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এসেছে,
তো যারা সেই ধরনের লেভেলের ছেলে তারাই তো ওর সঙ্গে মিশবে, তাদের পূর্বপুরুষদের রক্তে নিশ্চয়ই সেটা আছে। এবার ভয়ঙ্কর কিছু মানুষ পূর্বপুরুষের মধ্যে থাকতে পারে, খুনিও থাকতে পারে, চিটিংও থাকতে পারে, মার্ডারারও থাকতে পারে, সেই ডিএনএ ওর মধ্যে আসছে। কিন্তু এদিকে ওই লড়কি বুঝতেই পারছে না যে আমার সঙ্গে কেন এই বিহেভিয়ার আমার চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। মাঝে মাঝে মনে করবে বাবা মাকে খুন করতে যাবে, হঠাৎ বাবা মা ভাবছে যে আমার মেয়ে তো এরকম ছিল না, কেন এরকম হচ্ছে। তার বাবা মা তো জানতে পারছে না বাইরে কি করছে, হঠাৎ করে দেখবে ভাইকেই গলা টিপে ধরতে যাচ্ছে, মারতে যাচ্ছে, বা তার বিহেভিয়ারে এমন কিছু চেঞ্জ আসছে, সে যেন পোশাক আশাকে সবকিছু চেঞ্জ করে ফেলছে। এটা কিসের জন্য হচ্ছে? সে ডিএনএ কত জনের ওরকম ডিএনএ বয়ে বেড়াচ্ছে, তার ভেতরে আছে, এবং বডিতে প্রবলেম তার হবেই হবে। এবারে বলে রাখি, ওটা হচ্ছে ভয়ঙ্কর তথ্য আমি দিলাম, হবেই তার মধ্যে ডিএনএ প্যাটার্ন। এবারে ধরে রাখলাম যে আমরা স্বাভাবিক যে মানুষ, যেগুলো স্বাভাবিক সংসার ধর্ম করি, আমরা মাতৃকুল থেকে যে ডিএনএ বয়ে বেড়াচ্ছি, মানে মায়ের বংশ পরম্পরায় পূর্বপুরুষের ডিএনএ পরস্পর এসে এসে আমার মধ্যে এন্টার হয়েছে, আমার সন্তানদের মধ্যে এন্টার হবে। এবং আমার বাবা কুলের পিতৃকুলের যে পরস্পর পূর্বপুরুষরা আছে, তো তারা সেখান থেকে সেই যে পূর্বপুরুষরা আছে তারা কি ধরনের মানুষ ছিল, সেই ডিএনএ গুলো কিন্তু ধীরে ধীরে আমার মধ্যে আসছে। আবার যেই বিয়ে হলো, হাজবেন্ডের মাতৃকুল পিতৃকুল থেকে এলো। এবার কি হচ্ছে, আমাদের মাইন্ডের থটস আপ অ্যান্ড ডাউন হচ্ছে, হজবরলা হয়ে যাচ্ছে। এবার যদি এখানে কোনো ব্যক্তি পূর্বপুরুষের যদি মনে করে যে মুক্তি পাচ্ছে না, মরার পরেও মুক্তি পাচ্ছে না, তো কি করবে, সে স্পিরিচুয়াল মানুষকে খুঁজবে যে আমি ওর মধ্যে গিয়ে ওর সঙ্গে কথা বললে আমি মুক্তি পাবো। ঠিক আছে? এবারে কি করবে, যদি প্রবলেম মানুষ থাকে, খুনি থাকে কেউ, বা তার কোনো আশা পূর্ণ হয়নি, ডিএনএর মধ্যে মধ্যে প্যাটার্ন আসবে, এসে এসে সেই কাজ তাকে দিয়ে করাবে। যদি কাউকে খুন করার থাকে, তাহলে ডিএনএর মধ্যে এলো, তার মধ্যে দিয়ে সে তাকে গিয়ে খুন করবে। মারামারি, ভাই ভাই কাকাদের সঙ্গে, জ্যাঠাদের সঙ্গে, বা অন্য কোনো বন্ধু হয়ে প্রথমে তার কাছে নিয়ে আসবে, ডিএনএর মাধ্যমে তাকে মারতে হবে। সেই ডিএনএ প্যাটার্ন কিন্তু আছে, মেরে দেবে। এটা কার্মিক ভাবেও একদিকে দেখলে গেলে কার্মিক, কিন্তু ডিএনএ প্যাটার্নে যদি ওইটা থাকে, ডিএনএ প্যাটার্নে, তাহলে যদি কেউ খুনি থাকতো, তাহলে সেই যে যার উপর দেখবে যে প্রচুর সাহসী, বংশের মধ্যে অনেকে সাহসী হয় না, এক একজন হয় ভীষণ সাহসী, দেখবি এর মধ্যে সেই প্যাটার্নটা বেশি করে এলো, সে তখন কি করবে, কথায় কথায় তলোয়ার কাটারি নিয়ে ছুটছে। পূর্বজের তার ডিএনএ প্যাটার্নটা ওর মধ্যে এফেক্ট এসেছে বেশি। এবারে বলবো, যাদের এক একটা বংশে থাকে, সেখানে অভিশাপ কেউ পেয়েছিল, পূর্বজের মধ্যে কেউ অভিশাপ পেয়েছিল, খুব খারাপ কাজ করেছিল। আমরা বলি না যে আমাদের পূর্বপুরুষ যা করে গেছে আমাদের কেন ভুগতে হবে, তাই না, আমি কেন তার দায় নিতে যাব। তো এটাই হচ্ছে ব্যাপার। যদি সে কোনো খারাপ কাজ করে যায়, অনেক বড় বড় খারাপ কাজ করে যায়, তাহলে দেখা যায় সেই বংশ বেশিরভাগ বাঞ্জ হয়। বাঞ্চ মানে? বাঞ্জ, বাচ্চা হয় না, ও, বাচ্চা হয় না, কোনো শুভ কাজ হয় না, বিয়ে হয় না, অনেক বংশেই দেখবে বাচ্চার বার নেই। এছাড়া বিয়ে টিয়ে হয় না, অনেক অনেক বংশেই আছে দেখবে সহজে বিয়ে হয় না, বিয়ে হচ্ছে তো ভেঙে যাচ্ছে। হ্যাঁ, রাইট। অনেক বংশে দেখবে শুধু ক্রিটিক্যাল অসুখ, ক্যান্সার, বংশ পরম্পরায় ক্যান্সার, ডিএনএ প্যাটার্নে আসে এগুলো। এবার যদি বলো এ থেকে কি মুক্তি নেই, আমি ডিএনএও চেঞ্জ করাই, প্যাটার্ন চেঞ্জ করাই। অডিয়েন্সদের বলছি, যাদের মনে হচ্ছে যে এরকম ব্যাপার থাকে, তারা আমার সঙ্গে কল করতে পারেন, যোগাযোগ করতে। ডিএনএ প্যাটার্ন চেঞ্জ করিয়ে থাকি। কিভাবে ডিএনএ প্যাটার্ন, আমার পূর্বপুরুষ থেকে আমি কিভাবে মুক্ত পাবো। আবার ধরে নিলাম আমার পূর্বপুরুষ ধার্মিক ছিল, সেই ধার্মিক সে তার ধর্ম স্থাপনা করে যেতে পারে না। ধর্ম স্থাপনা মানে খুব পুজো আর্চা করতো, কিন্তু মন্দির করে যেতে পারেনি বা মসজিদ করে যেতে পারেনি। দেখবে এই বংশে কে ভক্তি আছে, কে ভক্তিভাবী মানুষ আছে, তার মধ্যে সেইটা জাগৃত করাবে এবং তাকে দিয়ে সেই মন্দির তৈরি করাবে। আমি আমার কথা বলছি, আমার পূর্বপুরুষ পুজো করতেন বাসন্তী দেবী, বাসন্তী প্রতিমা আছে না, বহু পূর্বপুরুষ আগের আমলে। এর এর মানে আমি যখন বিয়ে হয়েছে, আমার হাজবেন্ডের বংশ পরম্পরার যে পূর্বপুরুষ বাসন্তী পুজো করতেন, 4-5 পুরুষ আগের কথা বলছি। তো সবসময় তো টাকা পয়সা ঠিক থাকে না, তো পুজোটা বন্ধ হয়ে গেছিল। তারপরে কি করতো,
আমার শাশুড়িদের আমি দেখেছি বেলপাতা যে আছে বেলপাতার ওপরে বিজয়া দশমীর দিন শ্রী শ্রী দুর্গা মাতার সহায় লিখে আলতা দিয়ে লিখে জলে ভাসিয়ে দেওয়া হতো। আমি যখন প্রথম এ বাড়িতে আসি তখন জিজ্ঞাসা করেছিল, মা এটা কেন করা হয়? বললো আমাদের এখানে আগে দুর্গাপুজো হতো, তো আমার আমার শাশুড়ির শ্বশুর তারা আর করতে পারেনি এটা পয়সার অভাবে, কারণ সবসময় হয়ে ওঠে না, তখন তো মানুষের আর্থিক অনেক সময় কম ছিল। তো সেটা স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি মা দুর্গা, একদম রিয়েল সত্যি কথা বলছি পডকাস্টের মধ্যে, মা দুর্গা স্বপ্নের মধ্যে এসে আমাকে আদেশ দিয়েছে মন্দির করার জন্য, পুজো করার জন্য। তো আমি কি করে করবো? আমার হাজবেন্ড করে দেবে, পয়সা ওর। তো সেই জন্য সেই হিসাবে মন্দিরও হয়েছে, এখন পুজো হয়। তো এই বিভিন্ন রকম প্যাটার্নে আসে, যেরকম খারাপটাও আসবে সেরকম ভালোটাও আসবে, শুধু যে খারাপটা আসবে তা নয়। তো এইভাবে খুনিও আসে, বংশে জন্ম নেয়, এক একটা বংশে শুধু খুনি, তাদের মধ্যে যেন রক্ত টকবক করছে মানুষকে খুন করার জন্য, মানুষের খারাপ করার জন্য, মানুষের হানি করার জন্য। আবার এক একটা বংশ ধার্মিক, সবসময় যেন সব ধর্ম ধর্ম বলতে আমি এখানে এটা বলছেন যে পুজো আজ সব করো সারাদিন বসে বসে, না, এরকম না। ধার্মিক মানে অনেস্ট, কিছু মানুষের ক্ষতি করব না এই ভাবনা নেয়া, এইভাবে। আপনি তো স্ত্রীদের ব্যাপার বললেন, হুম। ধরুন যদি পুরুষরা অনেক মেয়েদের সাথে লিপ্ত হয়, একই, কোনো পুরুষ যদি অনেক মেয়েদের সঙ্গে লিপ্ত হয় শারীরিক এরকম, তার মধ্যেও আসবে দুজনের প্যাটার্ন, ওর প্যাটার্ন কারেক্ট করলো, এর প্যাটার্ন কারেক্ট করলো। মেয়ে, এটা যদি মেয়ে হয় এটা ছেলে হয়, তাহলে যখন ওরা ফিজিক্যাল হচ্ছে কি হচ্ছে, এর যে ডিএনএ প্যাটার্ন ওর কাছে গেল, ওর ডিএনএ প্যাটার্ন এর কাছে এলো, মিশে গেল। এ বয়ে বেড়াতে চললো এর ব্যাগের বোঝা, আর এ বয়ে বেড়াতে লাগলো এর ব্যাগের বোঝা। তো তাদের লাইফে কোনোদিন স্থিতি হয় না। দেখে রাখবে তুমি, এরকম যদি তোমাকে জানাশোনা থাকে, এরকম অনেক মানুষ আছে, বিশেষ করে এরা বেশি কাউন্সেলিং করায় যে কেন আমার জীবনে শান্তি নেই, তাদের বিয়ে হলে শান্তি পাবে না, লাইফে কোনো কিছুতে এরা শান্তি পাবে না একদম। কারণ বিভিন্ন রকম পূর্বপুরুষরা তাদের ভেতরে বসে আছে, এ বলছে তুই খুন কর, ও বলছে তুই রেপ কর, এ বলছে তুই ভালো পথে যা, ও বলছে না না তুই ঘুমো পড়ে পড়ে, তোকে কিছু করতে হবে না। একদম বহুত খতরনাক কৌশিক এই জিনিসটা না, ডিএনএ প্যাটার্নে যে বইয়ে আমরা বেড়াচ্ছি, আমরা কত পূর্বপুরুষের জিনিস আমরা বয়ে বয়ে বেড়াচ্ছি। আর একটা জিনিস, যারা কোনো বংশে স্পিরিচুয়াল, কোনো বংশে যদি কেউ স্পিরিচুয়াল, আধ্যাত্মিক মানে অনেস্টি আধ্যাত্মিক, লোক দেখাবা নয়। আমার গুরুজি বলেন তোমাকে সাধু সেজে বেড়াতে হবে না, তোমার লোককে দেখাবা করতে হবে না যে তুমি স্পিরিচুয়াল, তুমি স্বাভাবিকভাবে থাকো, জগতের কল্যাণ করো। আমি সেটা নাম দিয়েছি মডার্ন মঙ্ক। আর মঙ্ক সেজে ঘুরে বেড়াবার দরকার নেই, সংসার জীবনেও থাকা যায়, আবার সন্ন্যাসী হয়েও থাকা যায়, একই জায়গায় সংসারে থেকেও পদ্ম পাতা। জগৎ কল্যাণের কাজ আগে, মানে জগৎ কল্যাণ বলতে মানুষের, আমার পরিবারে যারা যারা আছে তাদের প্রতি যতটুকু ডিউটি আমাকে কর্তব্য করতে হবে, তারপরে তো আমার কিছুটা সময় থাকবে সেটা পরমাত্মার জন্য। বাহ ম্যাম, আমার আজকে পডকাস্টে একেবারে শেষের দিকে আছি। একদম। আমার একটা প্রশ্ন আছে, আমি এটা অফ দ্য আপনাদের যা যা প্রশ্নের মধ্যে দিয়ে যেতে পারি। জীবনে কি ত্যাগ মাঝে মাঝে খুব দরকার পড়ে? ইয়েস, ত্যাগ মাঝে মাঝে দরকার পড়ে। যদি আমি বললাম বারবার বাস্তব নিয়ে আমি কথা বলি যাতে মানুষ বুঝতে পারে, বাস্তব নিয়ে আমার বেশিরভাগ ভিডিও। তো হাজব্যান্ড ওয়াইফ সবসময় যদি চুপকে থাকে, চুপকে মানে খারাপটা খারাপ নাও আর ভালোভাবেই নাও, ঠিক আছে, সবসময় এক জায়গায়, সবসময় এক জায়গায়, সবসময় এক জায়গায়, তো কি হবে? কিছুদিনের মধ্যে কি হবে? কত কথা থাকবে, কত ভালোবাসা থাকবে? মাঝে মাঝে স্পেস দেওয়া ভালো। যখনই মাঝে মাঝে স্পেস আসছে তখন কিন্তু অ্যাট্রাকশন পাওয়ারটা বাড়ে, অ্যাট্রাকশন পাওয়ার বাড়ে। সবসময় যদি চুপকে থাকে তাহলে কেউ তাদের মধ্যে তার ভালো লাগছে না, আর কথা বলতে ইচ্ছা করছে, কি কথা বলে, আমাকে একটু স্পেস দাও, আমি একটু ঘুমোই, বা আমি একটু কাজ করি, নিজের কাজ আছে, হয় না? তো স্পেসটা অবশ্যই, ত্যাগটা অবশ্যই। অনেক সময় কি হয়, যদি কেউ মাংস খেতে ভালোবাসে, তাকে রোজ দিন দুবেলা হতে মাংস গান্ডে পিণ্ডে খাওয়ানো হচ্ছে, পরিষ্কার কথা। তো কি হলো, একদম না, এটা ঠিক, তো এইভাবে খাওয়ানো হচ্ছে, সে বলবে সরে যাওয়া মাংস আর আমার চাই না, খুব হয়েছে। আমি কিছুদিন, আমাকে বাড়ির লোকে বললো এই কে আছিস, আমাকে একটু সেদ্ধ ভাত ঝোল ভাত করে দে, আমি এটাই খাবো, আমি মাংস আর খাবো না। তো এই হচ্ছে কিছুদিনের জন্য ত্যাগ। যেমন বন্ধুদের সঙ্গে সবসময় ওঠা বসা, দেখা গেল বন্ধুদের সঙ্গে থেকে 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 অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, অনেক ঝামেলায় জড়িয়ে পড়ছে, খারাপ মন্দ সব কিছু নিয়ে, কিছুদিন ত্যাগ। তা বন্ধুকে কেউ ত্যাগ করতে পারে না, কিন্তু যদি ত্যাগ করে, নিজের লাইফস্টাইল চেঞ্জ করে নিজের ওয়েটা বদলাতে পারে, যে আমার বংশটা এরকম, আমি এই পথে জড়িয়ে পড়ছি,
আমাকে একটু ত্যাগ দিতে হবে, বা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বারবার, দুজনে সেপারেশন হয়ে যায়। তখন দুজনেই বুঝতে থাকে কি ব্যাপারটা হলো, আমার দোষ না ওর দোষ। তো ত্যাগ যে কোনো জিনিসে, সে বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হোক, বাচ্চাদের ক্ষেত্রে, এক একটা মা বাচ্চাকে দিন রাত আগলে নিয়ে বসে আছে, বড় হয়ে যাচ্ছে, বাচ্চা বলছে আরে মা আমাকে ছাড়ো, আমি বড় হয়ে গেছি। মা বলছে না না তুই আমার কাছে ছোট আছিস, তুই আমার আয় তোকে চান করিয়ে দিই, তোকে খাইয়ে দিই। বাচ্চা বলছে আমি বড় হয়ে গেছি, আমাকে ছাড়ো, আমি নিজে পারবো ওগুলো। মা বলছে তুই খেতে পারবি না, আমি তোকে খাইয়ে দিই। স্কুলে যখন যাচ্ছে মা চিন্তা করছে বাচ্চাটা খাবার খেয়েছে তো, বাচ্চাটা খাবার খেয়েছে তো। তো এইগুলো ত্যাগ করতে হয়, বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু ত্যাগ করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি এত সুন্দর করে আজকে পডকাস্টটা, স্টোরি ছিল না কিন্তু অনেক কিছু শিখলাম আজকে, জানলাম। আর ম্যাম আমরা একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা যে আমার যদি কোনো প্রশ্ন বাকি থেকে থাকে আপনি নিজের মতো করে বলতে পারেন। কিছু অডিয়েন্সের জন্য আমি কিছু কথা বলতে চাই, তার আগে আমি গ্র্যাটিটিউড সম্বন্ধে একটু, যেটা প্রত্যেকের করা উচিত। গ্র্যাটিটিউড কি এটা? এই গ্র্যাটিটিউড হচ্ছে প্রত্যেকদিন প্রত্যেকটা মানুষের করা উচিত, এটা হচ্ছে মিরাক্কেল। গ্র্যাটিটিউড মানে হচ্ছে, ধরে নিলাম কোনো মানুষের কাছে একবেলার একটু খাবার আছে, পুরো দিনের খাবারটা তার নেই। অনেক সময় হয় না, আমরা অনেক সময় এমনই কর্ম করে আসি, খাবারগুলো কেন পায় না জানো তো, একটা সময় প্রচুর খাবার থাকে, সেই খাবারগুলোকে আমরা অতিহারে নষ্ট করেছি, খাবারের প্রতি সম্মান করিনি। সেই জন্য ইউনিভার্স কি করে, একটা সময় ওই খাবারের কষ্টটা দেয়, যে দেখ কিরকম লাগে, তুই বলে না দেখ কেসা লাগতে হয়, সোচকে দেখ, বলে না যে। তো ওইরকমই খাবারের অভাবটা তখন আসে। তো সে কি করে, অনেক সময় আমরা কি করি, বেশিরভাগ মানুষ, আমি কিন্তু দিই না, আমি এখন অনেক চেঞ্জ হয়ে গেছি, অনেক মানুষ কি করে, সবার প্রথম ক্ষতি হলে ভগবানকে আগে গালি দেয়। যদি কেউ মারা যায়, যদি কারোর চাকরি পেলো না, পাশের বাড়ির কেউ পেলো, এও ইন্টারভিউ দিয়েছিল পেলো না, ওর বাড়ির কেন গাড়ি হলো, আমার কেন হলো, ভগবানকে বলে আমার সঙ্গে তুমি এটা করলে, তোমার এটা করার কি ঠিক ছিল, আমার সঙ্গে তুমি কেন হলো, সবার সঙ্গে ভালো হলো, আমার সঙ্গে কেন হলো। ভগবান তো কিছুই বলে না, কিন্তু যদি কেউ মন দিয়ে শুনতে পারে, ভগবান এটাই বলে তুই কি করার সময় আমাকে জিজ্ঞাসা করেছিলিস, যেই হয়ে গেছে তুই যখন লোভে পড়ে জুয়ার টিকিটটা কাটতে গেছলি, আমায় জিজ্ঞাসা করেছিস ভগবান আমি জুয়ার টিকিটটা কাটতে যাচ্ছি, আমাকে এত লাখ টাকা পাইয়ে দিও। তো ঠিক সেরকম, তো যখন যার কাছে যেটুকু আছে, চাই সে একবেলার অন্ন হোক, দুটো জামা কাপড় হোক, একটুখানি আশ্রয় হোক, যার কাছে যেমন আছে, চাই সে সব কিছু আছে তার কাছে, প্রত্যেক দিন গ্র্যাটিটিউড করা উচিত। ধন্যবাদ দেয়া, গ্র্যাটিটিউড মানে হচ্ছে ভগবানকে ধন্যবাদ দেয়া, ইউনিভার্সকে ধন্যবাদ দেয়া। সবচেয়ে বড় হচ্ছে আমরা যে বেঁচে আছি, শ্বাস নিচ্ছি বলেই তো বেঁচে আছি, প্রাণ শক্তি আছে বলেই তো বেঁচে আছি। কে বলতে পারে আমি এই মুহূর্তে শেষ হয়ে যাব, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। সময় এলে এক্ষুনি তো আমার মৃত্যু আসতে পারে তো। তাহলে এই যে আমি বেঁচে আছি, তাহলে প্রথমে ধন্যবাদ দেওয়া উচিত সকালবেলা উঠেই বেডে বসে, হে পরমাত্মা তোমাকে অনেক ধন্যবাদ আজকের দিনটা আমাকে এই সুন্দর জীবনটা দান করার জন্য। প্রথম ধন্যবাদ, প্রথম গ্র্যাটিটিউড, হে পরমাত্মা আমার পরিবারের সবাইকে ভালো রেখেছো এবং আমাকে সুস্থ রেখেছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তার মানে সুস্থ, কত মানুষ কাল রাতে শুয়েছে সকালে ওঠেনি, আছে তো কত মানুষ, অনেক আছে। তো আমার শরীরটা সুস্থ, মানে আমি বেড থেকে নামতে পারছি, ওয়াশরুম যেতে পারছি, নিজের হাতে খাবার খেতে পারছি, শ্বাস নিতে পারছি, বুদ্ধিটা কাজ হচ্ছে, চিনতে পারছি, তার মানে আমি সুস্থ। সে যদি অসুস্থ হয়, তার ভেতরে যদি অসুখ থাকে, সে বলবে আজকের দিনের জন্য আমি যে সুস্থ আছি, মানে যেটুকু আছে সেটুকু বলতে হবে। এরম বললাম না যে আমার মধ্যে কেন এই অসুখ আছে, তাহলে সেটা আরো বাড়বে, সেটা আরো বাড়বে। এবার বলতে হবে যতক্ষণ না আমাদের পরিবার সুখে থাকছে, ভালো থাকছে, আমরা ভালো থাকতে পারি না। তোমার পরিবারে যদি কেউ অশান্তিতে থাকে, অসুখে থাকে, তুমি ভালো থাকতে পারবে? নিশ্চয়ই না। পারবে না। তাহলে বলতে হবে আজকে আমার পরিবারকে তুমি ভালো রেখেছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটা হলো মেন। এরপরে কি, কত ধন্যবাদ দেওয়া, যদি তুমি গ্র্যাটিটিউড সৃষ্টি করো না, তুমি চিরকুট লিখে লিখে তোমার এত বড় কেন, অনেক বড় হয়ে যাবে। ধরো তুমি খাবার খাচ্ছ, খাবারটা যখন খেতে বসেছো মনে মনে, হে পরমাত্মা আজকে এই খাবারটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কারণ কত মানুষের আহার জোটেনি, ভেবে দেখো, কত মানুষ খাবার খেতে পায়নি। নতুন যখন আমরা জামা কাপড় পরছি, হে পরমাত্মা আমাকে আজকে এই সুন্দর পোশাকটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হে পরমাত্মা আমাকে এরকম বাবা মা যেমনই হোক, অশান্তি হবেই, সব সংসার আছে, আমাকে এরকম ঘরে জন্ম দেওয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। বিরক্ত হতে নেই প্রত্যেকটা জিনিসে। তোমার কাছে একটা কার আছে,
হে পরমাত্মা, তুমি আমার এত খেয়াল রেখে দিয়েছো, আমি যাব কষ্ট হবে বলে তুমি আমাকে একটা কার দিয়েছো, অনেক ধন্যবাদ মন থেকে, দিল সে হোনা চাইয়ে, ওই উপর থেকে নয়, ভগবান তোমায় ধন্যবাদ দিলাম আমাকে এই গাড়িটা দিয়েছো, ऐसे नहीं, দিল সে হোনা মানে চাইয়ে, বলার কথা বললে হবে না। দিল সে। এবারে যদি কান্না আসে, কষ্ট এসেছে, তোমাকে বাড়ির লোক কেউ খুব কষ্ট দিয়েছে, খুব একটা আঘাত দিয়ে কথা বলেছে, বা ধরে নাও তোমার অপোজিট পার্টনার তোমাকে আঘাত মেরে কথা হচ্ছে, খুব কান্না আসছে, কষ্ট হচ্ছে, তবুও বলতে হবে পরমাত্মা, আজকে আমার যে কষ্টটা হচ্ছে, তোমাকে অনেক ধন্যবাদ, হয়তো আমার কোনো কর্ম ছিল ক্লিন হয়ে গেল, হয়তো আমি কাউকে এরকম দুঃখ দিয়েছিলাম ক্লিন হয়ে গেল, আজকে তোমার কাছে যা আছে, তুমি ধরো লিখতে বসেছো, পেন দিয়ে লিখছো, থ্যাংক ইউ আমাকে এই বুদ্ধিটা এনে দেওয়ার জন্য, মনে মনেই হাসতে হাসতে, পরমাত্মা এই বুদ্ধিটা তুমি আমায় দিলে, আমার কাজে লাগলো, থ্যাংক ইউ। লিখতে লিখতে তুমি বাথরুমে গেছো, ভালো বাথরুম অনেকের নেই, মানে প্রত্যেকটা জিনিস, বাথরুমের কেন কথা তুলছি, অনেকের বাথরুম নেই, নেই খারাপ, নেই। তো তখন কি করতে হবে, হে পরমাত্মা তুমি আমাকে স্নানের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছো, ওয়াশরুমের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছো, তুমি আমাকে কত ভালোবাসো, আই লাভ ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার এত খেয়াল রাখার জন্য, থ্যাংক ইউ, দিল সে হোনা চাইয়ে, তুমি আমাকে এত সুন্দর একটা ভয়েস দিয়েছো, এত নলেজ দিয়েছো পরমাত্মা, যার কাছে যতটুকুই থাক, এই হচ্ছে গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউডের কোনো শেষ নেই, তুমি পেস্ট করছো, টুথপেস্ট করছো, এই পরমাত্মা আমার দাঁতগুলো ভালো রেখেছো, আমি পেস্ট করছি, আমি কথা বলতে পারছি, খাবার চিবিয়ে খেতে পারছি, না, এটা সবসময় করে যেতে হয়। সব সময় করলে ভালো, নাহলে তুমি সকালে উঠে করো, রাতে শোবার সময় করো, রাতে শোবার সময় কি করবে, ওটাকে বলা হয় সরি মেডিটেশন। সরি মেডিটেশন অনেক বড় বড় আছে, সরি মেডিটেশন অনেক বড় আছে, বড় থেকে মাঝারি আছে, ছোট আছে, সবচেয়ে ছোট আছে বেডে বসে যখন শুতে যাবার জন্য, অডিয়েন্সের জন্য এগুলো খুব ভালো হবে, যখনই শুতে যাচ্ছি 1 মিনিটও নয়, হে পরমাত্মা আজকের দিনটা সকাল থেকে শুরু করেছিলাম, যদি জানতে বা অজান্তে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, আমার জন্য যদি কেউ হার্ট ফিল করে, মানে পেন ফিল করে, কষ্ট পায়, আমি তোমাকে সাক্ষী রেখে সেই সোলের কাছে ক্ষমা চাইছি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। এটা হলো সরি ফিল করা, মানে আজকের কর্ম আমি ক্লিন করলাম, কালকে বাঁচবো কিনা তো তা তো আমি জানি না, কাল সকালটা আমি দেখতে পাবো আমি তো জানি না, দেখতে পাবো কি না, তাহলে এই কর্মটা আমার পেন্ডিং রয়ে গেল। ধরে নাও আজকে তোমার সংসারে অশান্তি হচ্ছে, তুমি তোমার ভাইকে কিছু একটা বলে দিয়েছো, ও কষ্ট, খুব কষ্ট পাচ্ছে, কাল সকালটা কার জন্য আসবে কেউ তো জানে না, তাহলে রাতেই আমি সরি করে দিই না, হয় সামনে এসে বলো, আমরা কি করি অনেক সময় সামনে বলতে লজ্জা পাই, তো কি করে সোল টু সোল তো কানেক্টেড করাই যায়, প্রত্যেকটা মানুষের সঙ্গে সোলের সঙ্গে কন্ট্যাক্ট করা যায়, চাই সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তাহলে আমি তাকে সোল টু সোল কানেক্ট করবো ইউনিভার্সকে সাক্ষী রেখে, বারবার বলছি দিল সে হোনা চাইয়ে, একদম মন থেকে, মনের গভীরতা থেকে যেন ফিল করতে পারি যে সত্যি আমার অন্যায় হয়েছিল, থাক অন্যায় বা নাই থাক, তবু তো আমার দ্বারা সে হার্ট পেয়েছে, কষ্ট পেয়েছে, এটা তো একে বলা হয় সরি মেডিটেশন। সরি মেডিটেশন অনেক বড় বড় আছে, কর্ম ক্লিন করার জন্য আমি করিয়ে থাকি, অনেক কিছু করিয়ে থাকি অনলাইনের মাধ্যমে, যারা ডিএনএ, আমি ডিএনএ অ্যাক্টিভেটর, মানুষের যে পরপর পূর্বপুরুষের ডিএনএ বয়ে বেড়াচ্ছে ওখান থেকে ছুটি পাবে, এটা করিয়ে থাকি। যারা স্পিরিচুয়ালিটিতে আসতে চান খুব সহজ প্রক্রিয়াতে, আমি স্পিরিচুয়াল জার্নি, আমি একজন সংসারী মানুষ, আমার সন্তানাদি সব কিছু আছে, এরপরেও আমি স্পিরিচুয়াল পার্সন, ইউনিভার্সাল কানেক্টেড করিয়ে থাকি, চক্র ক্লিন করি, চক্রের ওপর কাজ করিয়ে থাকি, বিভিন্ন রকম মেডিটেশন শেখাই, এবং এভরিথিং প্রায় বেশিরভাগ অনেক কিছু জিনিস আমি শিখিয়ে থাকি। যারা শিখতে চাইছেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ম্যাম, আমাদেরকে এত সুন্দর করে এত কিছু শেখানোর জন্য। এবং নাম্বার তো চলছে, যাদের যাদের কোনো রকম মানে অফলাইন অনলাইন যদি জানতে হয় তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে একদম। নিশ্চয়ই। আর ম্যাম, কে পডকাস্টে আপনি প্রথমবার একটা পডকাস্ট করলেন আমাদের সাথে, তো আমাদের কেমন একটা ফিডব্যাক যদি দেন ছোট করে তাহলে ভালো লাগবে। না, যে আমি এখানে এসেছি কে পডকাস্ট, কৌশিক কিন্তু সব ভীষণভাবে হেল্পফুল, এবং কথাবার্তা খুব ভালো, আচার ব্যবহারও খুব ভালো, আর আমি একদম ওপেনলি কথা আমি বলার সুযোগ পেয়েছি, বলার সুযোগ দেয়া হয়েছে, কারণ এই প্ল্যাটফর্মে বসে যদি বলতেই কিছু না পারলাম তাতে কিছু হলো না, খুব সুন্দর করে আমি বোঝাতেও পারলাম, আমাকে সময়ও দেয়া হয়েছে, সবকিছু খুব ভালোভাবে কিন্তু থ্যাংক হয়েছে। ইউ ম্যাম, তোমাকে থ্যাংক ইউ সো অনেক মাচ। ধন্যবাদ। আর আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, নাম্বার কিন্তু দেওয়া আছে বাদিকে। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট সুজাতা ম্যাম, এবং আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন।
নমস্কার, নমস্কার ম্যাম।